শেয়ার করছি। আমি দেখেন এক্ষুনি দেখতে পাবেন। দর্শক আসসালামু আলাইকুম। প্রায় 1.5 বছর ধরে বিশ্ব স্তব্ধ করোনা ভাইরাস মোকাবেলায়। বাংলাদেশ সেভাবে আক্রান্ত না হলেও প্রস্তুতি ছিল প্রায় অন্যান্য দেশগুলোর মতোই। প্রতিরোধমূলক ব্যবস্থাপনায় দেশের প্রায় সবকিছু আংশিক বা পুরো চলমান থাকলেও বন্ধ রয়েছে পুরো শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে সারা দেশেই মানুষের চলাচল ও সকল কর্মকাণ্ড চলমান। এমত অবস্থায় দেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাভিশ্বাস উঠে গেছে ঘরবন্দি থেকে। গত কদিন যাবৎ অনেকগুলো ছাত্র সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন যেন বিষয়টি নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। দেশের লাখো শিক্ষার্থী এক গভীর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। পুরো সত্য, পুরো 2টি শিক্ষাবর্ষ তাদের জীবন থেকে হারিয়ে গেছে। এমত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া জরুরি নাকি স্বাস্থ্য ঝুঁকিতে বন্ধ রাখাই উত্তম? এই 2 প্রশ্ন এখন মুখোমুখি। অন্য আরো অনেক প্রশ্ন এবং উত্তরের খোঁজে আমরা আজকে আলাপ করব। 4 জন শিক্ষার্থী আমার সাথে যুক্ত হওয়ার কথা। জনাব ফারুক হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। যুক্ত হওয়ার কথা সুজয় শুভ, শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে আন্দোলনের তিনি সমন্বয়ক। রয়েছেন জিকে সাদিক, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সমন্বয়ক। অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে আন্দোলনের। এবং আমার সাথে যুক্ত হবার কথা জান্নাতুল সাবিরা, অনুষ্ঠান আমার সাথে যুক্ত হবার কথা। দর্শক, অ্যাকচুয়ালি আমি সবাইকে যুক্ত করতে পারিনি, এর বিশেষ কারণ রয়েছে। আমি অনুষ্ঠান শুরু করার কথা ছিল রাত ঠিক 9টা বাজে, কিন্তু এখন 9টা 11 বাজে বাংলাদেশে, আমার এখানে 10টা 11। কিন্তু আমার সাথে যুক্ত অনেকেই হতে পারেননি। এর কারণ হলো বাংলাদেশের প্রাকৃতিক যে দুর্যোগ এখন মোকাবেলা করছে, বা যেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আছড়ে পড়বার কথা ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কেউই আমার সাথে যুক্ত হতে পারছিল না। অনেক কষ্ট করে যারা যুক্ত হয়েছেন, 2 জনকে আমি দেখতে পাচ্ছি। আমি তাদের সাথে এই অনুষ্ঠানটিকে শুরু করবার চেষ্টা করছি। আবার অনেকে যুক্ত হচ্ছেন এবং ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন আনফরচুনেটলি। আমি আজকে, আপনারা জানেন যে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় ইয়াস হানা দেবার কথা ছিল, কিন্তু একটু আগে দেখলাম যে ইয়াস ঘুরে অন্যদিকে চলে গেছে। বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ রয়েছে। তারপরেও বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে মনে হয় আমার কাছে যেটা দেখা যাচ্ছে যে নেট এবং বিদ্যুতের চরম খারাপ অবস্থার দিকে আছে, যে কারণে আমার যারা দর্শক এবং বিশেষ করে অতিথিরা আমার সাথে যুক্ত হতে পারেনি। আর দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটাকে শেয়ার করে অন্যদেরকে এই খবরটি পৌঁছে দিবেন যেন তারা দেখতে পারে, কষ্ট করে হলে দেখতে পারে। আমি আজকের অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আমার সাথে আজকে এভাবে একজন অতিথি আমার সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আমি সরি, আমাকে একটু আনঅর্গানাইজড হয়ে যেতে হয়েছে, কারণ হলো পুরোপুরি যাদেরকে দিয়ে শুরু করবার কথা ছিল তারা আমার সাথে যুক্ত হতে পারেননি। আর যারা যুক্ত হওয়ার কথা ছিল না তাদেরকেও একজনকে আমি যুক্ত করেছি, সে হলেন আলিফ। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। তিনি হলেন আলামিন আলিফ, 3য় বর্ষের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তিনি আমার সাথে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানে। বিশেষ করে উনি আজকের যে প্রস্তাবিত বিষয়বস্তু, যেটা হলো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, সেইটার বিপক্ষে তিনি অবস্থান করছেন। মানে হলো তিনি চান না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। এর এর পক্ষে, খুলে দেওয়া না হোক, এর পক্ষে তিনি আজকে কথা বলবেন। আমি শুরুটা করতে যাচ্ছি, আমার সাথে যুক্ত রয়েছেন জিকে সাদিক, আপনাকে দিয়ে। জিকে সাদিক, আপনি জানেন যে বর্তমানে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হচ্ছে না? সরকার তো দায়িত্বশীল, লাখো শিক্ষার্থীদের স্বাস্থ্যহানি হোক সেভাবে কখনোই চাইবে না সরকার। সে কারণে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় এখন পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আপনারা কেন খুলে দিতে চাইছেন, বা আপনাদের দাবিটা কেন যে এখন খুলে দেওয়া উচিত? আমরা তো জানি যে এখনো পর্যন্ত এই ঝুঁকি আমাদের থেকে যায়নি। আপনি একটু দয়া করে আপনার বক্তব্য করবেন। হ্যাঁ, সাগর ভাই, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আচ্ছা। তো প্রথমেই আমি ফেস দ্য পিপলের সব দর্শকদের আজকে বাংলাদেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং ফেস দ্য পিপলকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনটা করার জন্য। তবে তবে সাগর ভাই, আপনি একটা বিষয় আমরা আজকে লাইভে যুক্ত হওয়ার পরে যেটা জানতে পারলাম
যে পক্ষে বিপক্ষে কিছু লোক একজন একজন থাকছে, মানে আমার একটা বিতর্ক হয়ে যাচ্ছে। তো আমরা যারা ছিলাম আমরা জানতাম না যে আজকে বিতর্কের মতো কিছু একটা হতে যাচ্ছে। তো না, যাই হোক, যেটা বিতর্কটা ঠিক ওরকম না যে আমি একদম ডিবেট আয়োজন করেছি, ব্যাপারটা ওরকম না। মানে হলো উভয় পক্ষে স্বাভাবিকভাবে আপনারা যেমন চাচ্ছেন খুলে দেওয়া হোক, খুলে না দেওয়ার পক্ষে অনেকে অবস্থান করছেন। তো সুতরাং আমার দায়িত্ব হলো সবাইকে একসাথে, এবং আপনাদের যাদের যুক্তি আমি মনে করি যে স্ট্রং হবে সেটাকে সরকার বিবেচনায় নেবে। সে কারণ হলো একটা পক্ষকেই শুধুমাত্র নিয়ে কথা বলার চেয়েও উভয় পক্ষ থেকে একটা সঠিক সমাধানের দিকে আমরা যেতে পারবো আশা করি। সবসময় জি সব টকশোগুলো আমি এইভাবেই করি। জি, আপনি বলুন। জি ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে, আপনি আজকে ফেস দ্য পিপলের পক্ষ থেকে একটা পোল ক্রিয়েট করেছিলেন, ভোটিং সিস্টেম। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমার আলোচনাটা শুরু করছি। সেটা হচ্ছে, কত পার্সেন্ট শিক্ষার্থী আপনাদের এই পোলে ভোট দিয়েছে যারা বিশ্ববিদ্যালয় খোলা চাচ্ছে, আর যারা খোলা চাচ্ছে না, এই তথ্যটা আমাকে পরে জানাবেন। তো এখন আমি বলছি যে আমরা আসলে কেন খোলা চাচ্ছি বিশ্ববিদ্যালয়, বা সোজা কথা বলতে গেলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান কেন কেন খোলা চাচ্ছি। দেখুন, আমাদের কিছু সোশ্যাল পার্সপেক্টিভ রয়েছে, এবং পড়াশোনাগত কিছু পার্সপেক্টিভ রয়েছে, এবং আমাদের দেশীয় কিছু পার্সপেক্টিভ রয়েছে, যা সবকিছু মিলিয়ে আমরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিটা আমরা করছি, সরি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিটা আমরা করছি। তো আপনি খেয়াল করে থাকবেন যে বাংলাদেশে প্রায় 50টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে প্রায় 6 লাখের মতো শিক্ষার্থী রয়েছে। 6 লাখ শিক্ষার্থীর একটা বড় অংশ হচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান। এটা আমি একটা পার্সপেক্টিভ ব্যাখ্যা করছি। এই শিক্ষার্থীদের কিন্তু আহ শিক্ষা জীবন শেষে পরিবারের সাথে একটা কন্ট্রিবিউশন করার খুবই একটা তাগিদ থাকে। যেমন আমি একজন কৃষকের সন্তান, একেবারে নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমার কিন্তু খুবই মানে একটা পরিবারের সাথে কন্ট্রিবিউশন করা, কারণ আমরা ছোট থেকে পড়াশোনা করেছি, অনেকটা পরিবারের খরচে পড়াশোনা করেছি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে বা দায়, যেটা হচ্ছে আমাদের পরিবারের সাথে কন্ট্রিবিউশন করা। তো এখন দেখছি যে আমি অনার্সে আমার একটা পরীক্ষা আটকে গেছে। আমার ইতিমধ্যে 2020 সালে যেখানে আমার মাস্টার্স শেষ হওয়ার কথা, আমি 2021 সালে প্রায় মাঝামাঝি সময় এসে আমার কোনো মাস্টার্সে, মানে বলতে গেলে আমার কোনো ক্লাসই শুরু হচ্ছে না। তো এই হচ্ছে আমার নিজের পরিস্থিতি। এই পরিস্থিতিটা প্রায় প্রত্যেকটা শিক্ষার্থী ফেস করছে, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন যে এমনও শিক্ষার্থী আছে যার শুধু ভাইবাটা বাকি আছে। ভাইবাটা হয়ে গেলে সে তার কর্মক্ষেত্রে প্রবেশ বা অন্য আরো যা যা কাজগুলো রয়েছে সে সেগুলো করতে পারছে। সে এই পরিস্থিতি আটকে গেছে। দ্বিতীয় আরেকটা আমি বলছি যেটা, যে দেখুন, যে করোনা সংক্রমণ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বৃদ্ধি পাবে। আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলায়, আমি আজকে ঢাকাতে অবস্থান করছি। নানা কারণে আমি আজকে ঢাকাতে অবস্থান করছি। তো এই মুহূর্তে যখন আমি ঢাকাতে অবস্থান করছি, গতকাল রাতে আমি ঢাকায় এসেছি। আহ আমি কিন্তু যে গাড়িতে এসেছি বা বাড়ি থেকে যখন থেকে বের হয়েছি, স্বাস্থ্যবিধি হয়তো আমি মাস্ক ব্যবহার করেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, কিন্তু কত পার্সেন্ট মানুষ স্বাস্থ্যবিধি মানতে পারছে? মানে পাবলিক গ্যাদারিং সব জায়গায় হচ্ছে। তো আমরা শিক্ষার্থীরা যে বাড়িতে আছি, সেই বাড়িতে কি আমরা স্বাস্থ্যবিধি মানতে পারছি বা নিরাপদ আছি? আমার বাবা নিয়মিত বাজারে যাচ্ছে, এবং আমার পরিবারের সবাই বাইরে যাচ্ছে, বাইরে থেকে ঘরে আসছে। আমরা কিন্তু কেউ ঠিক মতো পরিবারের থেকে স্বাস্থ্যবিধি মানতে পারছি না। এটা হচ্ছে আমরা শিক্ষার্থীরা কি বাড়িতেই নিরাপদ আছি কিনা, এই একটা পয়েন্ট আপনাকে বললাম। তারপরে আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, যে বাংলাদেশে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বাদে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বলছি আমি, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বাদে আর কোথাও লকডাউন পাবেন না। আবার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও একটা একটা অংশ রয়েছে, একটা ধারা রয়েছে যাদের মধ্যে লকডাউন নেই। আপনি খেয়াল করে থাকবেন, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে প্রায় 15 লাখ শিক্ষার্থী অধ্যয়ন করে। আমরা দেখলাম যে গত 26শে মার্চের পরে, গত 26শে মার্চের পরে কওমি মাদ্রাসাগুলো আহ, জি, বলুন বলুন। বন্ধ বন্ধ হ্যাঁ, কওমি মাদ্রাসাগুলো বন্ধ ঘোষণা করা হলো। এর আগে কিন্তু কওমি মাদ্রাসাগুলো সচল ছিল। এই যে 15 লাখ শিক্ষার্থীকে আমরা বলছি, আমরা তাহলে কি 15 লাখ শিক্ষার্থীর জীবনকে আমরা অবমূল্যায়ন করছি? এটা একটা প্রশ্ন। তো এই যে আমরা আমি যেটা আপনার দেখছি যে, প্রশ্নই রেখে আমি আপনার সেই প্রশ্নটাই আলিফ আমার সাথে রয়েছেন, আলিফকে আমি জিজ্ঞাসা করতে চাই। আলিফ, আপনি আমি আমি সাগর ভাই, আমি যদি একটু ক্লিয়ার করতাম, আমার আরেকটা পয়েন্ট এখনো ছিল, আমি একটু পয়েন্টটা বলি। সে পয়েন্টটা হচ্ছে যে আপনি দেখুন, যে বাংলাদেশে শপিং মল, বাস বা ব্যবসায়িক ক্ষেত্র, গার্মেন্টস সেক্টর সবকিছুই তো খুলে দেওয়া হয়েছে, এবং গার্মেন্টস সেক্টর 40 লাখ শ্রমিক কাজ করছে। তাহলে সেই 40 লাখ না, শ্রমিকের ভিতরে সবকিছু খুলে দেওয়া হয়নি, মানে বন্ধ রাখা হয়েছে, সীমিতভাবে লক রাখা হয়েছে, কিন্তু মানুষ মানছে না। আসলে ব্যাপারটা ওইরকম আর কি। এবং মানুষ কেন মানছে না, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেওয়া আছে। জি, সাগর ভাই, মানুষ কেন মানছে না, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর শিক্ষার্থীরা যেখানে দেখতে পাচ্ছে যে করোনা করোনা এখনো না, পুরোপুরি যায়নি, বাংলাদেশ এখনো আছে। মানুষ তো আনঅর্গানাইজড, এবং সবার হ্যাঁ, উপরে যে সরকারের কন্ট্রোল থাকবে ব্যাপারটা তাও না।
সরকার আর আর চাচ্ছে সেটা দেখার বিষয়, কিন্তু আপনারা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি তো যথেষ্ট অর্গানাইজড এবং সেখানে সরকারের যথেষ্ট কন্ট্রোল রয়েছে, সেখানটাতে তো সরকার আর এমন সিদ্ধান্ত দিতে পারে না যে যেটা মানে শিক্ষার্থীদের স্বাস্থ্যের আচ্ছা, হানি হতে পারে। সাধারণ মানুষ কেন লকডাউন মানছে না? দেখুন, আমরা দেখলাম যে যখন লকডাউন দেওয়া হলো, তখন কিন্তু সাধারণ মানুষের অনেকেই তাদের ঘর ছেড়ে বের হয়ে এসেছিল জীবিকার তাগিদে। ঢাকা শহরেই 40 লাখ বস্তিবাসী রয়েছে। 40 লাখ যারা দিন আনে দিন খায়, এই মানুষগুলোর কোনো রেশনিং ব্যবস্থা সরকার করতে পারেনি। এটা হচ্ছে প্রথম কথা। 16 লাখ রিক্সা চালক রয়েছে। আমরা দেখছি এই লকডাউনের মধ্যে রিক্সা উল্টানোর একটা সংস্কৃতি শুরু হয়েছিল। তো রিক্সা চালক শ্রমিকরাও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কারণ তাদের জীবিকার ব্যবস্থা না করে যখন লকডাউন দেওয়া হচ্ছে, একটা অনিয়ন্ত্রিত লকডাউন। একইভাবে আমাদের শিক্ষার্থীদের কথা বলি, আপনি অনলাইনে শিক্ষা কার্যক্রম দেখেন, যে সংবাদ মাধ্যমের তথ্য বলছে 60 থেকে 70% শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারেনি। যেমন আমি যে এলাকায় অবস্থান করি, সেই এলাকা থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া সম্ভব না। তো এখন যখন অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা যুক্ত হতে পারিনি, দীর্ঘ প্রায় 1.5 বছর যাবত আমরা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে আছি। এই মুহূর্তে যখন বলা হচ্ছে অনলাইনে পরীক্ষা পদ্ধতি বা অ্যাসাইনমেন্ট, তখন কিন্তু আমরা কেবল আমাদের যে উচ্চশিক্ষার যে মাজাটা রয়েছে, সোজা কথায় মাজাটা ভেঙে দেওয়া হচ্ছে। কারণ উচ্চশিক্ষা মানে কোনো পরীক্ষা না, কোনো সার্টিফিকেট না, এখানে গবেষণা থাকতে হবে এখানে, এবং অ্যানালাইসিস, এবং কি বলে যে পুরো শিক্ষা ব্যবস্থাটার সাথে শুধু পরীক্ষাকে আমরা মিলিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের উচ্চশিক্ষার নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা এই কোশ্চেনগুলো কিন্তু সামনে নিয়ে আসছি। মানে কেন সরকার শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এত কঠোর এবং না খোলার পক্ষে এমন ভাবে ব্যবস্থাগুলোকে নিচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে এর পেছনে আরো কোনো কারণ থাকতে পারেন? সেই প্রশ্ন আমি রেখে আলিফ আপনার কাছে যেতে যাচ্ছে। আলিফ, যেটা বললেন আপনার যে আপনার সহশিক্ষার্থী যে কথাগুলো বললেন জি কে সাদিক, আপনি সেটাকে কিভাবে দেখেন? আর আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি বলেছেন ইন্টারনেট বেসড শিক্ষা ব্যবস্থাটাকে আপনি সাপোর্ট করেন, এভাবে চলা উচিত। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনি নিজেও আমার সাথে এখন কানেক্ট ঠিক মতো হতে পারছিলেন না। ধরুন এই যে একটা ঘূর্ণিঝড় আসলো, এই ঘূর্ণিঝড়ে আপনি দেখছেন যে নেটের অবস্থা, বিদ্যুতের অবস্থা খুবই করুণ। সুজয় শুভ প্রায় যুক্ত হতে পারছিলেন না, কষ্ট করে যুক্ত হয়েছে এবং অন্যান্যরাও যুক্ত হতে পারেননি। এবং এই অবস্থাটা শুধু যে আজকে ঘূর্ণিঝড় ঘিরে তাও না, সারা বাংলাদেশে কিন্তু নেটের অবস্থা, এবং আমি যদ্দূর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি স্টাক হয়ে আছেন, আমি কার সাথে কথা বলছি জানি না, আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি স্টাক হয়ে আছেন। আপনি শুনতে পাচ্ছেন আলিফ? জি 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 শুনতে জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই যে সমস্যা নিয়ে জি আছেন, এই শুনতে বেস, পাচ্ছি। আপনি এই অনলাইন বেসড হ্যাঁ শিক্ষাকে জি জি শুনতে পাচ্ছি। সাপোর্ট দিচ্ছেন, আপনি কি মনে করছেন যে এইভাবে আপনি কষ্ট করে আমার সাথে কথা বলছেন, যুক্ত হতে পারছিলেন না, হ্যালো। এরপরে শিক্ষা ব্যবস্থাকে নির্ভরশীল করার মতো কোনো সুযোগ রয়েছে আলিফ? আলিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ আজকে এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে আমরা অনেকদিন থেকে এরকম একটি প্ল্যাটফর্ম খুঁজতে চাচ্ছিলাম, যেখানে আসলে আমরা এবং যারা খোলা চাচ্ছে তাদের দুজনকেই নিয়ে আসা যায়। হ্যাঁ, তো এমন একটি প্ল্যাটফর্মে আসলে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে আংশিক, আপনাকে হ্যালো আংশিক ভাবে আমরা পাচ্ছি, এখনো আপনি দেখা যাচ্ছে না, আর আপনাকে শুনতে পাচ্ছি। কথা হলো যে আমরা এই আংশিকটাকে না দিয়ে আপনাকে পুরোপুরি দেখার ইচ্ছে ছিল। আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমি আপনাকে আর কন্টিনিউ করতে পারছি না। আপনি অবশ্যই যুক্ত হবেন না, আমি সুজয় শুভ আপনার কাছে যাচ্ছি। এই ভয়াবহ অবস্থাতে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি। কিন্তু একই প্রশ্ন আপনার কাছে, যে সরকারের সদিচ্ছার অভাব নেই, আপনি কি মনে করেন যে সরকার, আমার সাথে আলিফ যুক্ত হয়েছেন, আমি জানি না আলিফ এখন কি আমার সাথে কথা বলতে পারার মতো সেই সুযোগ রয়েছে কিনা। আলিফ শুনতে পাচ্ছেন? আসলে খুব খারাপ অবস্থা যা দেখতে পাচ্ছি, আমার সাথে যে যারা যুক্ত হয়েছেন কষ্ট করে তাদেরকে আসলে, আলিফ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা আলিফ, আপনি ঠিক করুন, আপনার লাইনটাকে ঠিক করুন, আমি সুজয় শুভ আপনার কথা শুনতে যাচ্ছি, আপনি বলুন। আগে আপনি একটু নিশ্চিত করবেন যে আমার কথা আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন আপনাকে কিনা। শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কি কোনো লঞ্চ স্টিমারের ভিতরে? যা দেখতে পাচ্ছি যে আপনার কাছে মনে হচ্ছে আপনি কোথাও দুলছেন এমন না অবস্থা। না, দুলছি বলতে আমি আসলে আমাদের যে পাঠাগারটা ছিল সেখানে একটা ট্রান্সফরমার ব্লাস্ট হওয়ার পরে পুরো এলাকাটাই এখন অন্ধকার এবং বিদ্যুৎ সংযোগ তো বাদ গেল,
মানে কোন রকম কোন প্রকার নাগরিক সুবিধা এখন এখানে নাই আর কি। আমরা ফায়ার সার্ভিসকে কল করেও পাই না একটু আগে, এরকম একটা অবস্থা তবুও আপনি ইন্টারনেটে যুক্ত হয়েছেন আমার সাথে, সেটাও তো একটা সফলভাবে দেখতে পারেন। কারণ হলো কোনো না কোনো ভাবে তো সেই আপনার একটা নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন। জি, বলুন। হ্যাঁ, এটা আমি একদমই ধরেন সিটি কর্পোরেশনের ভিতরে আছি। আমার এখানকার সঙ্গে আসলে সত্যিকার অর্থে আপনার খাগড়াছড়িতে যে ছেলেটা আছে বা বরগুনা পাথরঘাটা এলাকায় যে ছেলেটা আছে তার আসলে অবস্থা মিলিয়ে দেখার সুযোগটা খুব কম। একদম বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমি এই অবস্থার মধ্যে আছি আর কি। তো যারা একদমই প্রত্যন্ত অঞ্চল তাদের কথা আসলে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলাটা কঠিন। হ্যাঁ, আপনি একটু বলুন, আপনি আপনি কি প্রশ্নটা আমাকে দেখাতে বলবেন। চাচ্ছেন? আপনি আপনার কোন যুক্তিতে এই স্বাস্থ্য ঝুঁকির সময়কালীন সময়ে আপনারা শিক্ষাটাকে কেন এত বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন খুলতে চাইছেন, এবং সরকারকে কি জন্য দায়ী করছেন? সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে না খোলার পেছনে কারণগুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে কি কারণ থাকতে পারে? আচ্ছা, একটু দয়া করে যদি স্পিডলি বলেন তাহলে আমরা সময়ের ভিতর অনুসারে শেষ করতে হ্যাঁ, পারি। আমি আলাপটা করার চেষ্টা করছি, জানি না কতদূর করতে পারবো। প্রথমত দেখেন, আসলে করোনা যখন আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যখন আঘাত এনেছে, আমরা তো আসলে কেউই প্রস্তুত ছিলাম না একটা নতুন প্রজাতির সঙ্গে, ভাইরাসের একটা নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে আসলে কিভাবে মোকাবেলা করতে হয়। এটা আমাদের আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বলি বা অন্যান্য গভর্নমেন্ট, তারা কেউই আসলে জানতো না এটা কিভাবে ফাইট করা সম্ভব। ফলে ওই সময়টাতে গভর্নমেন্ট যখন আসলে লকডাউনের আয়োজনটা করলো, লকডাউন দিল আর কি দেশব্যাপী, সেটা সত্যিকার অর্থে প্রশংসা পাওয়ার যোগ্য। জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে অন্তত লকডাউনের কথা সরকার ভাবছে। এখন এই লকডাউনের সফলতা দুর্বলতা নিয়ে অনেকগুলো পয়েন্ট আছে, যেগুলো জিকে সাদিক খুব চমৎকার করে বলার চেষ্টা করেছেন, যে আসলে একটা মানুষ খাবে কি, তার চিকিৎসার আয়োজন কি হবে, এই মানুষটার বাদ বাকি যে কমোডিটিস এর প্রয়োজন আছে সেগুলোর চাহিদা কিভাবে পূরণ হবে, সেই আলাপটা বাদই যদি দিই, শুধু যদি ধরে নিই যে জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে সরকার লকডাউনের আয়োজন করেছিল, এই পয়েন্টে আমি লকডাউনের জায়গাতে আমি ধরেন মেনে দিলাম যে ঠিক আছে লকডাউনটা দরকার। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখছি আসলে দ্বিতীয় ধাপের যে লকডাউনটা, আজকের এই দিনটাতে এসে আসলে করোনা ভাইরাসের গতি প্রকৃতি, তার চেহারা খানিকটা অর্থে আমাদের যারা গবেষক রয়েছেন এবং সাধারণ মানুষও খানিকটা বুঝতে, মানে গবেষকদের মারফত বুঝতে শিখেছে আসলে করোনা ভাইরাসটা কোন প্রকৃতির ভাইরাস। যেমন ধরেন আপনাকে যদি বলি যে আপনি যদি ওয়ার্ল্ডোমিটারের ডাটাগুলো একটু চেক করেন, দেখবেন বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ, জাপান, সুইজারল্যান্ড, জর্ডান, এদের মোটামুটি কাছাকাছি এদের শনাক্তের মানে সংখ্যা, মানে আপনি যদি টেস্টের পরিমাণ বাদ দেন, আহ, কি পরিমাণ মানুষ চিকিৎসা পাচ্ছে সেই আলাপটা বাদ দেন, তাহলে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যায় আমরা মোটামুটি কাছাকাছি অবস্থান করছি। তাহলে আমরা যদি জাপানকে একটা স্ট্যান্ডার্ড ধরি, জাপান কি করছে? জাপানও যখন করোনা যখন প্রথম আঘাত এনেছে তার দেশে, সে তখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, কিন্তু যখন কিছুদিন পরে সে ভাইরাসটার চরিত্র খানিকটা বুঝতে পারছে, তখন সে কি করলো? তখন সে তার শিক্ষা প্রতিষ্ঠান, মানে শিক্ষা কার্যক্রমকে চালু করার যে প্রক্রিয়া, তার ভিতরে সে ঢুকেছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন যে জরুরি অবস্থার মধ্যেও জাপান কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করেনি, এগুলোকে খুলে রেখে এই করোনা মোকাবেলার চেষ্টাটা করেছে। তো আমাদের জায়গা থেকে আমরা বলছি যে আসলে করোনা মোকাবেলায় আমাদের সামনে উদাহরণ হিসেবে কারা আসতে পারে, সেটা নিশ্চয়ই আমেরিকা বা ইন্ডিয়া না। যে দেশগুলো সত্যিকার অর্থেই করোনাকে ফাইট করতে পারছে, করোনাকে মোটামুটি অর্থে করোনার সঙ্গে যতটুকু হোক জিতে ফিরতে পারছে, সেই দেশগুলো যদি আমাদের সামনে উদাহরণ হয়ে থাকে, তাহলে জাপানের এই শিক্ষাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কারণেই, তার কারণ করোনায় সবচেয়ে মৃত্যু ঝুঁকি কম যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীটাকে আপনি বাড়ি থেকে এই মানুষগুলোকে প্রয়োজনে তার জীবন বাঁচানোর জন্য বাইরে যেতে হচ্ছে, তাকে জনসমাগমের মধ্যে পড়তে হচ্ছে, তাকে স্বাস্থ্য ঝুঁকি মেনেও কারখানায় যেতে হচ্ছে, এবং তার জীবন বাজার করার জন্য আসলে সত্যিকার অর্থে তাকে আবার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নিজেকে পড়তে হচ্ছে। তো এই যখন একটা শিক্ষার্থীর পরিবারের অবস্থা, মানে যেখানে তার ষাটোর্ধ্ব অভিভাবক রয়েছে, যেখানে তার বাবার বয়স 50-এর উপরে, যার মৃত্যু ঝুঁকি তার চেয়ে কয়েক গুণ বেশি, সে যখন বাইরে গিয়ে বাজার করতে পারছে, কলকারখানায় সে তার কাজ করতে যাইতে পারছে, তার অফিস করার সুযোগটা পাচ্ছে। বাংলাদেশে প্রায় 10 কোটির উপরে কর্মক্ষম মানুষ আছে যারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। আমরা যদি কয়েকটা পেশা বাদ দিই, অধিকাংশ পেশার মানুষকে তার কর্মস্থলে যেতে হচ্ছে, তাকে তার কাজটা করতে হচ্ছে। ফলে আমরা যে শিক্ষার্থীদেরকে বাড়িতে রেখে তাকে নিরাপদে রাখতে পারছি, আসলে এটা মনে করার কোনো কারণ নেই। তখন তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কোনো না কোনো ভাবে তাদের জীবিকার চাহিদা পূরণের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে। তাই যদি করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা থেকে থাকে, এই শিশুদের বিপজ্জনক যে যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি ইমিউন, করোনার সঙ্গে সবচেয়ে বেশি লড়াইটা যে জনগোষ্ঠীটা করতে পারতো, তাকে আপনি ঘরে রেখে দিচ্ছেন। এবং যে জনগোষ্ঠী আসলে করোনার সামনে সবচেয়ে বেশি ভালনারেবল, তাকে আপনি মানে স্বাস্থ্য ঝুঁকির মাঝখানে ছেড়ে দিচ্ছেন, তাকে আপনি বাজারে পাঠাচ্ছেন, তাকে আপনি কলকারখানায় পাঠাচ্ছেন। ফলে শিক্ষার্থীরা যেহেতু একটা ইমিউন অংশ জনগোষ্ঠীর, ফলে আপনি যদি শিক্ষা কার্যক্রমটা চালু করেন,
তাহলে সবচেয়ে বড় যে সুবিধাটা হওয়ার দরকার ছিল, আপনি যে মানে স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যে সমস্ত জনসচেতনতামূলক প্রোগ্রামগুলো আপনাকে বারবার করতে হচ্ছে, মানুষকে হাত ধোয়া থেকে শুরু করে স্যানিটাইজ করার যে ব্যাপারগুলোকে সচেতন করার প্রয়োজন পড়ছে, আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু রাখতে পারতেন, তাহলে এটা আপনার একটা মিডিয়া হিসেবে আপনি কাজ করতে পারতেন। আপনার শিক্ষার্থীদেরকে আপনি ভলেন্টারি হিসেবে ব্যবহার করতে পারতেন। আপনার এই ইমিউন জনগোষ্ঠীকে আপনি বাকি যে ভালনারেবল জনগোষ্ঠী আছে তাদেরকে কোনো না কোনো ভাবে সেভ করার জন্য ইউজ করতে পারতেন। সেটা না করে আমরা এদেরকে ঘরে বসিয়ে রেখেছি। গত 1.5 বছর শিক্ষার্থীরা বাড়ি বসে থেকে এদের মানসিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, মানে শিক্ষার্থীদের যে মানসিক বিকাশ, এই আলাপটা যদি বাদও দিই, মানে অবসাদ, ডিপ্রেশন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আসলে ছেলে মেয়েদের এখন আমরা দেখতেছি ক্লাসে ফেরার জন্য আত্মহত্যা করছে। এবং এই সময় আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের ইতিহাসটাও দেখেন, প্রচুর ছেলে মেয়ে এই গত 1 বছরে আত্মহত্যা করছে ডিপ্রেশনের কারণে। বিশ্ববিদ্যালয়গুলো ন্যূনতম অর্থে এদের কাউন্সিলিং এর আয়োজনটাও করে নাই। ফলে এই যে বিশাল জনগোষ্ঠীকে আপনি কোনো কাজ ছাড়া, তার শিক্ষার আয়োজন ছাড়া, তার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপনি তাকে যখন বিচ্ছিন্ন করে রাখছেন, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে শিক্ষার যে কর্ম প্রক্রিয়া রয়েছে তার মধ্যে সে যুক্ত থাকতে পারছে না। এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি, মানে মহামারীর সময় বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি? বিশ্ববিদ্যালয় লকডাউন থাকবে, মানে মহামারীর সময়, এটা তো বিশ্ববিদ্যালয়ের চরিত্র হতে পারে না। আপনাকে এই পর্যায়ে আমি একটু আপনাকে আমি বন্ধ করছি। আলিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমার কথাটা কি শোনা যাচ্ছে? আলিফ, আপনি স্পষ্টভাবে লক্ষ্য করেছেন সুযোগ শুভ কয়েকটি স্পর্শকাতর বিষয় উঠে এনেছে। আপনি শুনতে পেরেছেন নিশ্চয়ই যে শিক্ষার্থীরা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা খুবই সত্য কথা। আমি যদি আপনাকে আরেকটু বর্ণনা দেই, গত 3 দিন আগে আমার কাছে একজন মেয়ে শিক্ষার্থী আমার কাছে নক করেছে এবং সে যে উদাহরণটা দিয়েছে তার বর্তমান অবস্থা, সেটা হলো যে সে হলে থাকতো, হ্যাঁ, কিন্তু গত 1.5 বছর ধরে সে তার পড়াশোনা ছাড়া তার গ্রামের বাড়িতে অবস্থান করছে এবং তার বয়স এখন প্রায় 17 পার হয়েছে। এই অবস্থাতে শিক্ষার কোনো ভবিষ্যৎ না দেখে তার বাবা মা তাকে তার বিয়ে দেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছে। কারণ হলো তারা ভাবছে যে এখন পড়াশোনার ভবিষ্যৎ তার আর তেমন ভাবে নেই, এখন তাকে বিয়ে দিতে হবে। কিন্তু ওই শিক্ষার্থী মন খারাপ করে প্রায় আত্মহত্যা করবার মতো মানসিকতা তার চলে এসছে। সে চাচ্ছে এখন একটা কিভাবে সে ওই জায়গা থেকে বের হয়ে আসবে, হয় বাড়ি থেকে একেবারে বের হয়ে যাবে অথবা আত্মহত্যা করে, কারণ সে এই মুহূর্তে কোনোভাবে বিবাহের জন্য প্রস্তুত নয়। সেক্ষেত্রে এই শিক্ষার ব্যবস্থাটাকে সে অনেকটা দায়ী করছে যে সরকার এই ব্যবস্থাটাকে বন্ধ করে রাখার জন্যই এই তার বর্তমান ব্যক্তিগত অবস্থাটার বা সেই যে এখন এই বিবাহের মুখোমুখি অবস্থানে আছে সেটার জন্য দায়ী হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা। পাশাপাশি এরকম অবস্থার শুধুমাত্র আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, আমরা সুযোগ শুভর কথা শুনে যা বুঝতে পারছি যে এরকম অবস্থা প্রায় শিক্ষার্থীদের অনেকের মাঝে এরকম আত্মহত্যার প্রবণতার অবস্থা, যদিও আমরা এটাকে কোনোভাবেই আলোচনাতেও আনতে চাই না, তারপরেও যেহেতু সে এনেছে আমি মনে করি যে হ্যাঁ, এরকম অবস্থা কেন তৈরি হবে। আর শিক্ষা ব্যবস্থা কেন, প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বলেন বা অন্যান্য আমরা দেখেছি যে সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থাপনা সেটাকে মেনটেন করে পৃথিবীর অন্যান্য দেশে অনেক প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এবং তা পসিবল। এবং আমরা জানি না কবে নাগাদ এই ভাইরাস মুক্ত হব। তাই বলে কি আপনি মনে করেন জাতির মেরুদণ্ড বলে আমরা যেটাকে বুঝি, যে জাতির মেরুদণ্ড কি কোনোভাবেই আপনি নষ্ট করতে চান বা এই এর কারণে কি আপনি চান যে এটা ইয়ে হয়ে থাকুক, বন্ধ হয়ে থাকুক আনলিমিটেড? জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে দেখুন, প্রথমে যে আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমাদের জি.কে. সাদিক ভাই উনি প্রথমেই আসলে একটা কথা বলে গেলেন যে তিনি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে কথাবার্তা বলা শুরু করলেন, কিন্তু ঠিক 1 মিনিট পরই তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরে এসে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা শুরু করেছেন। এখন একটু দেখুন যে শিক্ষার্থী বলতে কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র সাদিক ভাই না, শুধুমাত্র ওনার টিমের বা আমাদের যে শুভ ভাই আছে উনিও কিন্তু সমস্ত কথাবার্তা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নিয়েই বলে গেছেন। কিন্তু আমাকে বুঝতে হবে যে বাংলাদেশের যে টোটাল শিক্ষার্থী রয়েছে তার মাঝে কত পার্সেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়। আপনি যদি ধরে নেন যে 30% হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু 70% হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, প্রাথমিক এবং হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আপনাকে কিন্তু এই সকল বিষয় দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু আসি ওনার যে সকল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে একটু আসি। যে উনি বলে গেলেন যে বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ছাত্রই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। আলিফ, আসলে আমরা তো আসলে ওরকম ভাবে ইয়ে করছি না। আমি একটু স্পষ্ট করে দিচ্ছি, আপনার তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছে, তারা কোনোভাবে বিশ্ববিদ্যালয় স্পেসিফিকলি, হয়তো বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে এটা স্লিপ অফ টাং হিসেবে তারা বলেছে, বাট তাদের আলটিমেট গোল হলো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়া। এটারই তারা নেতৃত্ব। উনি হ্যাঁ
দেখুন দেখুন উনি বিশ্ববিদ্যালয়ে পড়েন বলেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে তার চিন্তাটা বেশি, কিন্তু বাংলাদেশ সরকার বা সরকারের যে প্ল্যানিং কমিশন রয়েছে বা তাদের সাথে যারা রয়েছে ওনারা কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, ওনারা কিন্তু প্রাথমিক প্রাক প্রাথমিক একদম রুট লেভেল থেকে শুরু করে হায়ার স্টাডিজ পর্যন্ত সকলের কথা চিন্তা করছেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে জি.কে. সাদিক ভাই কালকে একটি অনুষ্ঠানে লাইভ এসেছিলেন এবং সঞ্চালক ওনাকে কোশ্চেন করেছিলেন যে দেখুন আপনারা যেভাবে আন্দোলন করার কথা বলছেন, যদি এই আন্দোলনের মাধ্যমে বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মাধ্যমে একটি ছাত্র যদি আক্রান্ত হয় তার দায়ভার কি আপনি নিবেন? জি.কে. সাদিক ভাই সেখানে সরাসরি বলেছেন না আমি নিব না। দেখুন ওনার প্ল্যাটফর্ম হচ্ছে 70,000 জনের মতো একটি প্ল্যাটফর্ম নিয়ে তিনি আজকে আন্দোলনে নেমেছেন, সেখানে তিনি একজনেরও দায়ভার নিবে না। কিন্তু বাংলাদেশ সরকার বা সরকারের যারা রয়েছেন ওনারা কিন্তু 70,000 না, ওনারা কিন্তু কয়েক লাখ মানুষ এবং তাদের সাথে যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিকে চিন্তা ভাবনা করে কিন্তু কি তারা করছেন। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার বা সরকার এটার দায়ভার কিভাবে নিবে? উনি শুধুমাত্র 70,000 জনের মধ্যে একজনের দায়ভার নিতে রাজি না, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার বা সরকার দলীয় যারা বা সরকারের যারাই আছেন না কেন তারা কিভাবে আসলে একজন শিক্ষার্থী যদি আসলে আক্রান্ত না, তার না, দায়ভার নিবেন? আলিফ হ্যাঁ সরি আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। জি.কে. জি জি সাদিক সাহেব তো আর মানে কনস্টিটিউশনাল কারো দায়িত্ব, কারো জীবনের দায়িত্ব নেওয়ার না কথা না। কিন্তু সরকার হুম সবার জীবনের দায়িত্ব নেওয়া কনস্টিটিউশনে তাদের দায়িত্ব। হ্যাঁ সুতরাং এর জন্য আপনি সরকারের সাথে জি.কে. সাদিককে তুলনা করবার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। না না হ্যাঁ তা ঠিক আছে আমি বলতেছি, কিন্তু আপনি দেখেন জি.কে. সাদিক ভাই যে বারবার বলে যাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার করে, দেখুন আজকে আমি যদি হাট বাজারে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে যদি আমি আক্রান্ত হয়ে মারা যাই বা আমার আক্রান্ত হয়ে কোনো কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো মিডিয়া কিন্তু কাভার করবে না যে আমি হাট বাজারে গিয়ে মারা গিয়েছি। কিন্তু আজকে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে যদি আমি আক্রান্ত হয়ে মারা যাই, সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার নিউজ পোর্টালে আসবে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মারা গিয়েছে। এবং একটু দেখুন আমরা যেভাবে করোনা শুরুকালে আন্দোলন করেছিলাম যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখুন, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, ঠিক তেমনি আজকে আমি আক্রান্ত হলে, খোলার পর আমি আক্রান্ত হলে আবার কিন্তু আন্দোলনে নামা হবে যে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দিন। আপনাকে সবকিছুর দিকে আপনাকে দেখতে হবে। যেমন দেখুন জি.কে. সাদিক ভাই বলে গেলেন একটা কথা, তিনি ঠিকই বলেছেন যে আসলে প্রত্যেকটা মানুষই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনার নিম্ন 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 মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আপনারা শ্রেণীর আর কি। হ্যাঁ একটা কথা ঠিকই আছে, একটু খেয়াল করুন যে আমি যদি আজকে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে থাকি, আমি যদি করোনায় আক্রান্ত হই, আমাকে কি করতে হবে? আমাকে আইসিইউ সাপোর্ট নিতে হবে বা অনেক টাকা খরচ করে কিন্তু আপনাকে একটা আপনার চিকিৎসা যোগ্য কিন্তু চালাইতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় অ্যাবাউট অনেক টাকা অনেক অ্যামাউন্টের কিন্তু আমরা জানি একটা ব্যাপার স্যাপার রয়েছে। এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি কিভাবে আক্রান্ত হওয়ার পর আমি এই টাকার ইনসিওরিটিটা দিব? এখানেও কিন্তু আমাকে একটা না, সাদিক ভাই যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু তিনি ওটা বলেছেন, কিন্তু আক্রান্ত হওয়ার পর মধ্যবিত্ত ফ্যামিলি, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির কি হবে সেটা কিন্তু তিনি কি ব্যাখ্যা দেননি। আচ্ছা, আমাদের কিন্তু সেই পিসটাও ভাবতে হবে আর কি। আসলে আমরা ওরকম ভাবে তো ডিবেট করছেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হ্যাঁ হলো, হ্যাঁ আপনি কি পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা বর্তমানে জানেন? হ্যাঁ অবশ্যই আমি ভারতের অবস্থা আছে এখানে জানি আমি শিক্ষা হ্যাঁ প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে সেটা জানেন? হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে সেটাও জানি। তবুও কেন এমন অবস্থাতে গেছে সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? হ্যাঁ অবশ্যই বক্তব্য আছে, কারণ হচ্ছে একটু দেখুন আমরা জানি যে ভারতে কয়েকদিন আগে কুম্ভ মেলা এবং হচ্ছে এবং অনেক ধর্মীয় কিছু বড় বড় আর কি ওনারা না, আর কি এভাবে খুলে ছড়িয়ে যাওয়ার দিয়েছিলেন যে পেছনে তাদের কি আপনি মনে করেন শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ আছে বা খুলে দিলে কি এরকম মানে আপনার অসুবিধা হতো না বা অসুবিধা হতো? এখন তাহলে ছড়িয়ে ছিটিয়ে এই যে প্রায় ভয়াবহ অবস্থা বন্ধ রাখার পরেও, তাহলে হ্যাঁ শুধুমাত্র মানে আপনি বাংলাদেশের শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন আপনি আপত্তি করছেন? কারণ এই ভয়াবহ অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও হয়েছে। হ্যাঁ না দেখুন আমি বলি আমাদের এখন যে বাংলাদেশেও কিন্তু সিচুয়েশনটা প্রতিদিন আছে। মারা যাচ্ছে। হ্যাঁ আপনি জানেন হ্যাঁ তো এটা আমার সংখ্যা হ্যাঁ অনেক কম, বাট শিক্ষা মারা তো প্রতিষ্ঠান যাচ্ছে। হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ আছে বলেই কিন্তু আজকে আমরা কিন্তু সেফ আছি, কারণ একটু চিন্তা করেন আমরা অনেকেই সেফ আছি, কারণ না, একটা সেফ আছি, প্রাথমিকের তাহলে পরে ভারত কেন সেফ নাই সেই প্রশ্নটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাকে, একটু দেখুন যে আমাদের কথা আগে দেখুন, আমার যদি একটি প্রাথমিক বিদ্যালয় বা একটি বিদ্যালয় স্কুল খুলে দেওয়া হয়, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুল থেকে আক্রান্ত হলাম এবং আমি বাড়ি ফিরবো, আমার মাঝে যদি আক্রান্তটা হয়ে যায় আমার ফ্যামিলিতে 4 থেকে যে 6 জন থাকবে তারাও কিন্তু ইফেক্টেড হয়ে যাবে। দেখুন একটা কিন্তু চেইন সিস্টেম তৈরি হয়ে গেছে এই জায়গায়। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হয়েছে আপনার যে কুম্ভ মেলার কারণে আপনার দেখুন আচ্ছা ওনারা আমি কিন্তু একটু অনেকে ধর্ম ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমি আসছি, আপনার কাছে আলিফ আসছি, ভাই, জি.কে. সাদিক আপনার কাছে আসছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি তাকে, একটা প্রশ্ন হ্যাঁ, বলেন, করতে চাচ্ছি। সম্পর্ক থাকলে হলে বলেন। বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে একজন শিক্ষার্থী যদি স্কুলে যায় সেখান থেকে সে আক্রান্ত হয়ে আসতে পারে এবং সে 4-5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারে। বিষয়টা আপনি খুবই একটা ভালো পয়েন্ট ধরেছেন। দেখুন আমি এখন ঢাকায় আছি, আমি আগামী 2 দিন পর বাড়িতে যাব। আমি ঢাকায় এসেছিলাম জীবিকার টানে এবং আগামী 2 দিন পর বাড়িতে যাব, আমি করোনা নিয়ে গেলাম, সবার মধ্যে ছড়িয়ে দিলাম। আপনি এটাকে কি করে ব্যাখ্যা করবেন?
একটু ব্যাখ্যা করে যাবেন হ্যাঁ দয়া করে। এটার ব্যাখ্যা একটু দেখুন। আপনি যদি আক্রান্ত হয়ে আল্লাহ না করুক মারাও যান, এটা কিন্তু মিডিয়ায় কাভারেজে আসবে না যে আপনি কিভাবে মারা গেছেন, কারণ বাংলাদেশে 70% মানুষের ভিতরে করোনা টেস্ট করার কোনো প্রবণতা নেই। আচ্ছা আচ্ছা, করোনা টেস্ট করার কোনো প্রবণতা আমার নেই। কাছে আমি এখন আরেকটা কথা বিষয় না না আপনার না কাছে না জানতে চাচ্ছি, না না আমি আরেকটা আমি বিষয় জানতে আমি চাচ্ছি। একটু জিজ্ঞেস সাদিক, আপনি কি মানে শুধুমাত্র শিক্ষার্থীরা মারা গেলে সরকারের উপরে দোষারোপ করার সুযোগ রয়েছে, আর এমনিতে মারা গেলে দোষারোপ করার হ্যাঁ সুযোগ হ্যাঁ নাই নাকি? এভাবে আপনি তুলে ধরতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন? না, আমি যেটা বলতে চাচ্ছি দেখুন। আমি আলিফকে বলছি, আলিফ সাহেবকে বলছি। আচ্ছা আচ্ছা, আমাকে বলেছেন, আলিফ সাহেবকে আমার বলছি নাম যে বলে দিন। আপনি আচ্ছা, কি মনে করেন যে ধরেন শিক্ষার্থীরা যদি আক্রান্ত হয়ে মারা যায়, সেক্ষেত্রে আপনি বলতে যাচ্ছেন খুব ফলাও করে এটা পত্রিকা ছাপা হবে, এই একটা ভয় এবং দোষারোপ করা হবে সরকারকে, এইখানে আপনার একটা ভয় ভীতির জায়গা তৈরি হচ্ছে এবং আপনি চান না সেটা হোক। কিন্তু আপনি মনে করছেন যে এর বাহিরে এখন বর্তমানে যারা মারা যাচ্ছে, এটাকে কি আপনি কোনোভাবে সরকারকে দায়ী করতে চাচ্ছেন না? না না না, সরকার তো দায় নিচ্ছে, তাই না? সরকার তো দায় নিচ্ছে, সরকার দায় নিচ্ছে বলে কিন্তু লকডাউন দিচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো বন্ধ। সরকার যদি দায় নাই নিত তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রাখতো না, যেহেতু সরকার জানে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা দিলে আচ্ছা আলিফ আক্রান্তের ভাই, হার এবং মৃতের লকডাউনের মধ্যে হারটা যখন অনেক শপিং দিন মল খোলা থাকলো বা অন্যান্য কিছু খুলে রাখা হলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? মানে এটা কি ধরনের লকডাউন হলো? আচ্ছা মানে লকডাউনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু খোলা আছে, দূরপাল্লার বাস বাদে লঞ্চ গুলো খোলা আছে, সেখানে গাদাগাদি করে মানুষ যাচ্ছে, পায়ে পিষ্ট 5 জন বা 7 জনের মতো মানুষ মারা গেল। তাহলে এই যে পরিস্থিতি, এটাকে আপনি কি করে দেখবেন? যে এখানে তো যেভাবে যে পরিস্থিতি এবার ঈদ যাত্রা হয়েছে, ঈদ যাত্রায় তো মানে স্বাস্থ্যবিধি যেখানে মানার ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হয়নি, এটা তো করোনা সংক্রমণ আরো বেশি ছড়ানোর কথা ছিল। অথচ তখন লকডাউন চলছিল। আপনি লকডাউনের কথা বলছেন যে সরকার লকডাউন দিচ্ছে। সরকার একটা দৃষ্টান্ত দেখাবেন যে একটা কার্যকরী লকডাউন দিতে পেরেছে সরকার? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন করোনা সংক্রমণ দেখুন শুরু পর থেকে? দেখুন 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 মানে দেখুন লকডাউন দেখুন কার্যকর করতে দেখুন পারে নাই বলে আমরা যে লকডাউন। বাংলাদেশে কি হ্যাঁ লকডাউন শোনেন খেলা শোনেন চলছে নাকি সাদিক ভাই কার্যকরী দেখুন, লকডাউন চলছে? আপনি একটু সাদিক ভাই দেখুন, ব্যাখ্যা করবেন, মানে না এটা আলিফ এটা আলিফ হ্যাঁ ব্যাখ্যা করছি দেখুন সাদিক ভাই, সরকার কার্যকর লকডাউন দিয়েছে কি দেয়নি সেটা আমাদের আজকে মোটিভ না। আমার আজকে মোটিভ না হচ্ছে না, আমি সেটাই দেখাবো মোটিভ। কেন। বিষয়টা তো না 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 সেটাই না উঠে না না আসছে, সেটাই সেটা উঠে মোটিভ আসছে। না, সেটা মোটিভ না, না না সেটা মোটিভ না। আজকে আপনি দেখাবেন কেন বিশ্ববিদ্যালয় খোলা রাখবেন, কেন বিশ্ববিদ্যালয় খোলা রাখবেন না, সেটা আপনার। আমি দেখেছি আপনাদের আজকের আন্দোলনেও আপনাদের আমি যদি স্ক্রিন শেয়ারটা করতে পারতাম তাহলে আমি হয়তো দেখাতাম। আজকে পুরো বাংলাদেশ আছে এই জায়গায়। আপনাদের একটু আমি আজকে যে ঢাকার আন্দোলনটা হয়েছে একটু লাইভটা যদি কেউ দেখে থাকেন একটু কাট পিস কিছু কথাবার্তা বলি। দেখুন আপনারা বলছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছেন, ঠিক আছে। আজকে ঢাকার যে আন্দোলনটা হলো সেখানে এক একজনের নাম বলা হচ্ছে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে না, এবং টাইটেলে বলা হচ্ছে কোটা আন্দোলন নেতা, টাইটেলে বলা হচ্ছে সড়ক আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন নেতা। কেন ভাই? আমি যদি আজকে সাধারণ শিক্ষার্থী আচ্ছা, হয়ে আমি আপনাকে আসতে পারি, একটু কেন আমি সংশোধন করি, না 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 শুনেন না আলিফ। আমি না না আলিফ, না আমি না না আপনাকে একটু সংশোধন আমি করি। শুনেছি আপনি একটু রাখেন আপনার গ্রুপ থেকে আপনার গ্রুপ থেকে 80% পোস্ট হচ্ছে সরকার বিরোধী, এবং আপনারা অন্য দিকে একটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং এটা নিয়ে ফলো করে না 3 না থেকে না 4টা এক নিউজ সেকেন্ড পত্রিকায় আলিফ এটাও হয়েছে। আলিফ হ্যাঁ আপনি যেভাবে সাগর ভাই, দায়ী এই নিয়ে করছেন আমার যে কথা আছে, এই নিয়ে আমার কথা সরকার আছে। সাগর ভাই, এই সরকারের নিয়ে আমাকে বিরোধী, ফ্লোর দিতে হবে। তারা হলেও তারা যে সরকার মানে তারা যে অবস্থান, এটা সরকার বিরোধী বলে রাজনৈতিক বিরোধী নয়। এটা হলো হ্যাঁ সরকারের যে হ্যাঁ কার্যক্রম না 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 এখন না জন্য আপনি সাইফুল সরকারের ভাই বিরোধী শুনেন, বলছেন, সাইফুল পাশাপাশি ভাই কিন্তু আপনি সরকারের পক্ষে বলছেন। উভয়ই হ্যাঁ কিন্তু না যার না যার না না অবস্থান থেকে সাইফুল ভাই বলছেন। শুনেন, সুতরাং এটাকে না 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 আপনি সাইফুল না না দোষ না হিসেবে যদি সাইফুল ভাই আপনি কি আমি সেটাই হ্যাঁ আমি আপনাকে একটা পোস্ট মূলত করে দোষ শোনাচ্ছি। বলে মনে করি না যে আপনারা তাকে হ্যাঁ অনেক ফ্লোর দিয়েছেন, আমি আমাকে ফ্লোর আপনাকে দেওয়া উচিত বা না না সুজয়কে না ফ্লোর না দেওয়া না না উচিত। না না তাকে অনেক আমি ফ্লোর না দিয়েছেন। আমি আপনাকে একটা উপস্থাপনার ক্ষেত্রে পোস্ট একটু এই করেছি। বিষয়টা আমি একটু খেয়াল করেন। একটু প্লিজ হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আলিফকে লাস্ট জবাব দেওয়ার এক মিনিট সুযোগটা দেন, এক এরপর মিনিট আপনার কাছে আসছি আমি জি কে সাদিক। জি হ্যাঁ আলিফ এক শর্ট মিনিট এক শর্ট মিনিট জি জি দেখুন আমি একটা পোস্ট করি যে 24 তারিখের আন্দোলনে কোনো কিছু না হলে সরাসরি সরকার পতনের আন্দোলনে যাব। আচ্ছা এটা আমি জানি না কেন তারা দিয়েছেন, এবং এইটা নিয়ে অনেক নিউজ হয়েছে, মিনিস্ট্রিতে গিয়েছে, এবং আমরা জানি যে এটা নিয়ে অনেক ফলাও হয়েছে। হ্যাঁ যে শিক্ষা প্রতিষ্ঠান 24 তারিখে আন্দোলনে কিছু না হলে সরকার পতনের আন্দোলনে যাব। এটা আমি জানি না তারা কোন দিকে দিয়েছেন, আবেগে দিয়েছেন নাকি রাজনৈতিক উদ্দেশ্যে দিয়েছেন, আই রিয়েলি ডোন্ট নো। বাট এখন আমি একটু যে বিষয়টা বলবো, আমি একটু দেখুন বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কথা ধরে নিন, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এখানে হচ্ছে 95% হচ্ছে আবাসিক, মানে 100 জনে 92 জন হচ্ছে আপনার হলগুলোতে থাকে। কিন্তু হলের যে অবস্থা আমি বলি, আপনি যদি দেখতে চান আমি দেখে যেতে পারেন। ইভেন আমি বলবো যে জি কে সাদিক যদি হলে থেকে থাকেন তাহলে তিনি জানেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সম্পূর্ণ গণরুমে থাকে, এক রুমে 60 থেকে 70 জন গাদাগাদি করে থাকে। এখন কিভাবে আমি স্বাস্থ্য নিরাপত্তাটা নিশ্চিত করব? এবং অনেকে বলছেন বা ওনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যদি কেউ আক্রান্ত হয় তাহলে কাউন্সিলিং করব, অথবা হেলথ কেয়ার রয়েছে, হেলথ কেয়ার আইসোলেশন রাখবো। এখন কথা হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ে টোটাল রানিং শিক্ষার্থী হচ্ছে 9,500 জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের জন্য আপনি ধরেন আপনি যদি 50% বা 30% চিন্তা করেন যে আপনি আইসোলেশন ব্যবস্থা করবেন, সাগর ভাই, আমাদের বুদ্ধি বলা উচিত না না আপনারা সময়কে আপনি আমি ব্যালেন্স করেন, আপনি ব্যালেন্স আপনারা করেন। জবাব না অবশ্যই না না সম্ভব না
সম্ভব না। এখন এখন দেখুন, ওনাদের যা সমস্যা ছিল যে ওনারা বলছিলেন যে তাদের শিক্ষা কার্যক্রম একবারে স্তব্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি বলবো যে আসলে সরকার যখন আপনাকে অনলাইনের পরীক্ষা এবং অনলাইনের ক্লাস নেওয়ার কথা বলে দিল বা অনুমতি দিয়ে দিল ইউজিসি, তাহলে কেন তারা এখন অনলাইনের মাধ্যমে পরীক্ষা বা ক্লাস করতে রাজি না? দেখুন আমি বলি না যে না আপনি রাজি না, যদি আপনি অন্য প্রসঙ্গে না গিয়ে আমি এখানে আপনাকে স্টপ করছি। রাজি না ব্যাপারটা তা না, ক্যাপাবল, আই মিন ক্যাপাসিটি, হ্যাঁ হ্যাঁ ক্যাপাসিটি আমি বলি, হ্যাঁ আপনি হয়তো বা জানেন না, হ্যাঁ সাইফুল ভাই শোনেন আমি সাগর বলি। ভাই, কোয়ালিটি অফ দ্য সার্ভিস, একটা সাইফুল ভাই শোনেন আমি বলি। তাকে আবার প্রশ্ন করেন, তাকে আবার পরে প্রশ্ন করেন। না 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 2020 সাল আমি বলি, আমি বলি আপনার সাদিক কাছে ভাই আসছি, 2000 আপনার কাছে আসছি, হ্যাঁ জি, হ্যাঁ আপনি অনেকগুলো পয়েন্টস উঠিয়েছেন। আমি আসলে এটা ডিবেট অনুষ্ঠান না, আমরা আলোচনা অনুষ্ঠান করছি। দয়া করে আপনারা একজন পর একজন বলবেন, আমি মনে করি যে এটা থেকে একটা সমাধান আসবে। জি জি কে সাদিক আপনি বলুন। দেখুন সাগর ভাই, আমি আপনাকে প্রথমেই একটা নোটিশ করেছিলাম যে আপনি এইভাবে একটা অনুষ্ঠান আয়োজন করবেন, এটা কিন্তু আমাদের 1 ঘন্টা আগেও বলেননি। যাই হোক, বললেননি, যেহেতু আয়োজন হয়ে গেছে, উপস্থিত হয়েছে, তো আমি বলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আলিফ ভাই উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো ওনার স্টাডির মানে বিশ্ববিদ্যালয় খোলার আন্দোলনটা নিয়ে যে তার স্টাডির লেভেলটা এত নিচে আছে, এটা আমি ভাবতেও একটু অবাক হচ্ছি। আমি তাকে এখন বলছি, তার তথ্যের ভুলগুলো ধরাচ্ছি। প্রথমে তিনি বললেন যে কোমলমতি শিক্ষার্থীদের বিপদের সামনে ঠেলে দেওয়া হচ্ছে। আমি সেখানে তার কাছে প্রশ্ন তুলেছিলাম যে একজন শিক্ষার্থী যখন শপিং এ যাচ্ছে, ঈদে আমরা দেখেছি শপিং মল খোলা ছিল, সেখানে শিক্ষার্থীরা শপিং এ গিয়েছে, সেখান থেকে আক্রান্ত হয়ে তার পরিবারে আক্রান্ত হলে বলছে এটা কোনো মিডিয়াতে আসবে না, সরকার দায় নিতে পারবে না। তাই তো বুঝাচ্ছেন? তার মানে কি দেশে মিডিয়াতে যেটা আসবে সেটাই সরকারের দায় নিবে? এই ধরনের স্ট্যান্ডবাজি একটা আলাপ হয়ে গেছে। দ্বিতীয় কথা বলি, কোমলমতি শিক্ষার্থীর কথা হিসাব করেছেন স্কুল কলেজ বা অন্য আরো কিছু শিক্ষা, কিন্ডার গার্ডেন হিসাব করেছেন। আচ্ছা, কওমি মাদ্রাসার 15 লাখ শিক্ষার্থী কি তারা কি কোমলমতি না? তারা কি কাঠের মানুষ? এটা আমার আপনার কাছে প্রশ্ন। তাদের নিয়ে কি ভেবেছিলেন এতদিন? দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা গতকালকে আমাদের কোনো লাইভ অনুষ্ঠান হয়নি, এটা তিনি একেবারে টোটাল ভুল তথ্য দিয়েছেন। একেবারে একটা সংবাদ মাধ্যমে তিনি ভুল তথ্য দিয়েছেন। আমাদের লাইভটা আরো আগে হয়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের লাইভটা সম্ভবত 20 তারিখ আমরা একটা লাইভ প্রোগ্রাম করেছিলাম ডেইলি ক্যাম্পাস থেকে, বা আরো আগে করেছিলাম। তো সেই লাইভে আমি কোথাও আমি বলেছি যে আমরা একজন মানুষের মৃত্যুর দায় আমরা নিব না, কারণ কারো মৃত্যুর দায় বা কারো নিরাপত্তার দায় এটা আমি একজন নাগরিক হিসেবে এটা আমার না, এটা টোটালি সাংবিধানিকভাবে সরকারের। আপনি এই বিষয়টা পয়েন্ট উত্থাপন করেছেন, আমরা সেখানে পয়েন্ট আকারে সরাসরি বলিনি। আমরা বলেছি এই দায়ভারটা আমাদের নেওয়ার না। এখানে আমাদের বেডরুমের এমনকি ওয়াশরুমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার কাজটা রাষ্ট্র আমাদের সব জায়গাতে নিরাপত্তা করবে, নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আমাদের কোথাও যদি নিরাপত্তা কোনো কারণে বিঘ্নিত হয় সেই দায়ভারটা সরকারের, এটা আমরা দায়ভার নিব না। এ হচ্ছে আমাদের স্ট্যান্ড পয়েন্ট সাংবিধানিক ভাবে। দ্বিতীয় কথা, যে উনি কুম্ভ মেলার উদাহরণটা টানলেন। আচ্ছা, কুম্ভ মেলা থেকে ভারতে করোনা ছড়িয়েছে, এটা আপনি বলছেন। দেখুন, কুম্ভ মেলা একটা ধর্মীয় কারণ, কিন্তু আমরা দেখলাম যে পাঁচটি স্টেটে মানে পাঁচটি কি বলে যে প্রদেশে একেবারে নির্বাচন চললো। তো এই যে নির্বাচন যেটা চললো, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের ব্যাপক একটা অংশগ্রহণ ছিল। সাগর ভাই কি আমাকে শুনছেন? জি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে, জি আপনি বলতেন। হ্যাঁ, তো ওই নির্বাচন নিয়ে তখন কি করেছিলেন? এবার আমরা দেখেছি নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাই কিন্তু পশ্চিমবঙ্গে এসেছে, নির্বাচনের প্রচারণা করছে, একদম ধুমছে নির্বাচনের প্রচারণা চলেছে। আপনি যে একটা বিষয়কে ধর্মীয় একটা দায় এড়িয়ে দিতে চেষ্টা করছেন। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন, বাংলাদেশের 64 উপজেলায় 64টা জেলায় নির্বাচন হয়েছে, এবং আরো অনেক নির্বাচন হয়েছে। নির্বাচনগুলোতে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী, স্টুডেন্ট অর্গানাইজেশন গুলো যারা রয়েছে তারা পার্টিসিপেট করেছে এবং নির্বাচনের প্রচারণার কাজ করেছে। নির্বাচনের প্রচারণা যারা কাজ করেছে, এটা কি পাবলিক গ্যাদারিং হয়নি? এটা আপনার কাছে একটা প্রশ্ন। আপনি শুধু একটা দিকে দায় এড়িয়ে দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে কি বলে যে আপনি বললেন যে আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানার আয়োজন করেছি। আপনি আবার ব্যানারটা একটু দয়া করে পড়বেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আলিফ ভাই, আপনি দয়া করে আবার ব্যানারটা পড়বেন। সেখানে কোথাও সাধারণ শিক্ষার্থী লেখা নেই, সেখানে লেখা আছে শিক্ষার্থী। আপনি ব্যানারটা পড়বেন, সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষার্থী, এটা ব্যানারটা আবার একটু পড়বেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেখান থেকে আমরা আমাদের বলে দেওয়া হয়েছে যে অমুক আন্দোলনের নেতা, তমুক আন্দোলনের নেতা। আমার জানা মতে সেখানে নিরাপদ সড়ক আন্দোলন থেকে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে চেয়েছিল, তাকেই আমরা সংহতি জানাতে, সে আমাদের কাছে সাথে সংহতি জানিয়েছে। এর বাইরে কোন একটি স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন আমাদের আন্দোলনের সাথে আজকে মানে মাঠে এসে ডাইরেক্ট আমাদের সাথে দাঁড়ায়নি। সোজা কথা,
তবে হ্যাঁ, আমরা যারা আন্দোলন করেছি হয়তো অনেকেরই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে ক্যারি করে আন্দোলনে আসিনি। আমরা আগে শিক্ষার্থী পরিচয় আমরা আন্দোলনে এসেছি, এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা মাস পিপল। আপনি একটা বেহুদা কন্ট্রোভার্সি তৈরি করছেন, এবং এই কন্ট্রোভার্সির নেগেটিভ একটা ফল কি সেটা আমি আপনাকে বলি। সেটা ফল হচ্ছে যখন স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোতে মূলত ছাত্রদের জন্য এবং ছাত্র অধিকার বা ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের জন্য, যখন ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে স্টুডেন্ট অর্গানাইজেশন গুলো লিডিং করতে চায়, তখনই একটা পলিটিক্যাল থিঙ্কিং সাধারণ স্টুডেন্টদের মাঝে গ্রো করার জন্য আপনি যে ধরনের আলাপ দিচ্ছেন এটাই যথেষ্ট। এবং দিন শেষে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীদের দোষী যে তারা রাজনীতিতে আসছে না, তারা রাজনীতি করতে চাচ্ছে না, বা তারা রাজনীতিকে পলিটিক্সকে হেড করছে। এইভাবে যখন আমরা পলিটিক্সকে ডমিনেট করছি, তখন কিন্তু তারা পলিটিক্সকে হেড করার জন্য আমরাই আমি আপনার কাছে আবারও আসছি, মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না ভাই ভাই আমার 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 আলাপটা হয়নি, তাকে যে পরিমাণ সময়টা দিয়েছেন আমাকে একটু দেন, আমি আরো বেশি কয়েকটা বিষয় ক্লিয়ার করি। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি আবার শুভর কাছে যাব। জি হ্যাঁ, খুবই খুবই শর্টলি আমি বলছি। তিনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা আলাপ করেছি। দেখেন, আমি যতবারই বিশ্ববিদ্যালয় বলে ফেলেছি, তারপরে আমি বলেছি বিশ্ববিদ্যালয় না, তার সাথে সাথে আমি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বলেছি। এখন আপনি মনে করেন আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, আলিফের কাছেও আমার একই প্রশ্ন, আপনার কাছে আপনি সেটা জবাব দিবেন। সারা পৃথিবীতে, বিশেষ করে আমি যে দেশটাতে আছি এবং অন্যান্য দেশে আমি লক্ষ্য করে দেখেছি যে এই করোনাকালীন সময়ে সবকিছু তারা বন্ধ করেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে সেভাবে শতভাগ বন্ধ করেনি। আপনি জানেন কিনা জানি না আলিফ, একমাত্র বাংলাদেশেই সেটা বিপরীত লক্ষ্য করা গেছে, সবকিছু খোলা রেখেছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। সে ব্যাপারটা তো আপনি বলবেন। তাহলে এখানে অবশ্যই মানে সরকারের কোনো ধরনের উদ্দেশ্যকে সেভাবে আমি শুনতে পাচ্ছি আমরা, যে সরকার শুধুমাত্র রাজনৈতিক কোনো উদ্দেশ্যকেই হাসিল করবার জন্য, বা এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন, এবং সেই কোনো কারণ কি আসলে রয়েছে কিনা? জি কে সাদিক, আপনি। আচ্ছা, তো আলিফ ভাই বললেন যে এখান থেকে সরকার পতনের আন্দোলন হতো। দেখেন, এখানে আমাদের এই গ্রুপে প্রায় 80,000-এর মতো মেম্বার রয়েছে। অনেক সময় একটা পোস্ট আসে, হয়তো বা কেউ আবেগে একটা পোস্ট করে ফেলেছে, অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করতে হয়তো সেটা ভুলক্রমে অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আপনি আমাদের অ্যাডমিন প্যানেলের কোনো নীতিমালায় বা কোনো পোস্টে আমরা সরাসরি ঘোষণা করেছি। এবং আজকে যখন আমাদের প্রেস ক্লাবে যখন মানববন্ধন হচ্ছিল, এবং সারা দেশে যেখান থেকে মানববন্ধন হয়েছে, প্রত্যেক জায়গায় আমরা যে প্রেস রিলিজ সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়েছি, সেখানে বলেছি আমাদের এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের আন্দোলনের দাবি একটাই, স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। কিন্তু আমাদের আলাপটাকে ভায়াস্ট করার একটা চেষ্টা করেছেন আলিফ ভাই। তো যাই হোক, এটা তার একেবারে নিজস্ব চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে শিক্ষার্থীরা অন করে না। তার প্রমাণ হচ্ছে আজকে ফেস দ্য পিপল একটা ভোটিং এর সিস্টেম করেছিল অনলাইনে, সেখানে সে জরিপটাকে আমি আলিফ ভাইকে দেখে আসার কথা বলবো। আমি আরেকটা বিষয় প্রসঙ্গ টানি। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে কেবল বন্ধ রয়েছে, এবং এটা যে সবচেয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সময় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এটা ইউনিসেফের জরিপ বলছি। এটা আমি বলছি না, ইউনিসেফের জরিপ বলছে। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি আসলে, আমি নিম্ন মাধ্যমিক বা স্কুল লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানের কথা একটু রেখে শুধু বিশ্ববিদ্যালয়ের একটা কথা বলি। বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আপনাকে এই কোশ্চেন আপনাকেও করছি। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে রাষ্ট্রের বেসিক নিড পূরণ করা। মানে রাষ্ট্র একটা ক্রাইসিস করেছে বা তার কিছু প্রয়োজন রয়েছে, তিনি সেটা বিশ্ববিদ্যালয়কে অ্যাসাইনমেন্ট করবেন যে এই নেন বাজেট, এই নেন আমার দাবি, আপনারা গবেষণা করে এটা আমার এই অ্যাসাইনমেন্ট আপনি ফিল আপ করবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। আপনি যদি চীনের দিকে খেয়াল করেন, তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশেও যখন বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হচ্ছে, তো করোনাতে আমরা সবচেয়ে বেশি ক্রাইসিস রয়েছে। আপনি দেখুন উন্নত বিশ্বে ইউরোপ আমেরিকার দিকে আপনি তাকিয়ে দেখুন না, সেখানে বিশ্ববিদ্যালয় থেকে টিকা আবিষ্কার হচ্ছে। এখন বলি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সরকার যে কথাটা বলেছে, আপনি অনেকক্ষণ বলেছেন, আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি আপনাকে সময় বেশি দিতে পারছি না, আপনি আবারও বলবেন। আপনারা তিনজনই আছেন। ব্যাপারটা হলো যে আজকের এই অনুষ্ঠানে আলিফ যুক্ত হবার কথা ছিল না। আলিফের সাথে আমার কথা হয়েছে ঠিক অনুষ্ঠান শুরু হবার 10 মিনিট আগে। আর দ্বিতীয়ত হলো, আমার কাছে মনে হয় আমার এই ফেস দ্য পিপলের মধ্যে কোনোদিনও কোনো একটা বিষয়ের শুধুমাত্র পক্ষে আমি কখনোই অনুষ্ঠান করিনি, সব পক্ষকে নিয়ে অনুষ্ঠান করেছি। সুতরাং এই অনুষ্ঠানটাতে আপনারা বিপক্ষের কেউ আসলে কেন বিব্রত হচ্ছেন, এটা আমার কাছে মানে খুব বেশি অবাক। আমি না, বিব্রত হইনি। আমরা যে ধরনের আলাপের মানে আপনার সাথে কথা বলে তো আমি কোনো অনুষ্ঠান করবো না। আপনি আমার একজন অতিথি, সবাইকে আমি আমার মতো করে সাজিয়েছি। সেখানে অবশ্যই
আমরা সব পক্ষকে রাখার চেষ্টা করব, এবং আমি মনে করি যে আপনি এই আজকের বিতর্ক থেকে একটা সুন্দর সমাধান যেভাবে আপনি বের করে আনতে পারছেন এবং আপনার যুক্তিগুলো যেভাবে উপস্থাপন করছেন, সেটা শুধুমাত্র আপনি যদি থাকতেন এই অনুষ্ঠানটা এত প্রাণবন্ত অথবা এত যুক্তিযুক্ত অনুষ্ঠান হতো না। আমি মনে করি যে এই অনুষ্ঠানের পরে আলিফের থেকেও আলিফ যদি ভুল উপস্থাপন করে সেটাকে আপনি ধরিয়ে দিচ্ছেন, আপনি ভুল হলে আলিফ ধরিয়ে দিচ্ছে, এবং এটা থেকে একটি সঠিক সমাধান আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ, এটাই আমি মনে করি। যে সুজয় শুভ, আপনি বলবেন দয়া করে। আচ্ছা, আমি প্রথমেই একটা ব্যাপার একটু বলতে চাই। মানে আলিফ ভাই এখানে যুক্ত হয়েছেন, সেটা নিয়ে আমারও ভালো লাগা আছে আর কি। মানে আমাদের পক্ষেও আসলে পক্ষ বিপক্ষের যুক্তিগুলো আসলে শোনার সুযোগটা হলো। তো আমি একটা কথা একটু বলতে চাই যে এতদিন আমরা দেখেছিলাম আমরা আসলে সংখ্যার বিপরীতে মানুষকে দাঁড় করাই। এখানে 100 জন মারা গিয়েছে, এখানে 12 জন মারা গিয়েছে, এখানে 5 জন। সংখ্যাটা বেশি হলে আমরা একটু কষ্ট পাই, ছোট হলে আমাদের মনের মধ্যে একটু শান্তি লাগে যে না, অল্প কজন মানুষ মারা গিয়েছে। কিন্তু আজকে একটা নতুন তথ্যের সঙ্গে পরিচিত হলাম। মানে মানুষ মরার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মিডিয়া হ্যামারিং। মানে কতজন মরছে সেটা গুরুত্বপূর্ণ না, মিডিয়া আপনাকে কি পরিমাণ হ্যামার করছে সেটার উপর ভিত্তি করে আপনার কনসার্ন যে আমি মানুষটাকে মরতে দিব কি দিব না। তো বিতর্কের দিকে যাব না, ছোট্ট একটা কথা একটু বলেই নিতে চাই। আলিফ ভাই বলছিলেন যে আসলে অনলাইনে কেন শিক্ষা কার্যক্রম যখন কন্টিনিউ করার একটা পরিকল্পনা রাষ্ট্র আমাদেরকে সামনে আনলো, আমরা কেন সেটা মেনে নিইনি। সোজা কথাই বলি, আজকে যারা এখানে যুক্ত হয়েছে আপনি নিজেই দেখেছেন আসলে নেটওয়ার্ক সংযোগের কারণেই, দুর্বলতার কারণে আমরা খুব আমাদের খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না, নানা রকম সমস্যা হচ্ছে। এটা ডিজিটালাইজেশনের নাম করে একটা স্টেপ, এটাকে বলে হচ্ছে ডিজিটাল ডিভাইডেশন। মানে এটা ডিজিটালি আপনি একটা অংশকে ডিভাইড করে ফেলছেন। যারা শহরে থাকে না, যারা খুব ভালো নাগরিক সুবিধা পায় না, সেই ছেলে মেয়েগুলো আপনার শিক্ষা কার্যক্রমে মার্চ করতে পারবে না। তারা পরীক্ষা পদ্ধতি যদি অনলাইনে হয় সেটাতে অংশগ্রহণ করতে পারবে না, পারলেও সেটাতে খুব ভালো অংশ মানে পারফর্ম করার সুযোগ তার নেই, তার কারণ তার বাড়ি ওই গ্রামে যেখানে আপনার নেটওয়ার্ক সুবিধা এখনো পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারেননি। ছোট্ট একটা তথ্য দিতে চাই, ওকলা তার যে স্পিড টেস্টটা করছিল, দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র আফগানিস্তান বাংলাদেশের পিছনে ছিল, আর সমস্ত দেশ বাংলাদেশের আগে। এই মানের একটা নেটওয়ার্ক সিস্টেম আপনার দেশে কাজ করছে, আর আপনি আশা করছেন যে আপনার শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমের মধ্যে দিয়ে অনেক কিছু শিখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আসলে সেটা খুবই খেলো একটা চিন্তা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। পরবর্তী যে আলাপটা একটু ছোট করে নিতে চাই, যে আসলে আমি আগের বার বলতে গিয়েছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কি মহামারী কালে। একটু খেয়াল করুন যে আসলে শিক্ষা ব্যবস্থা, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজার একটা কথা আমি এই মুহূর্তে এখনই বলতে পারবো, সাদ্দিক ভাই পারবে, আলিফ ভাই পারবে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, করোনা কাল তো আসলে একটা নিউ নর্মাল সিচুয়েশন। তাহলে এই সময়টাতে আমাদের শিক্ষা ব্যবস্থার চেহারাটা কেমন হবে, এর রূপরেখা কেমন হবে, আসলে সেটা ঠিক করলো কারা? এই যে ঠিক করলো, এই জ্ঞান তারা কোথায় পেলো? তাহলে বাংলাদেশে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, আমার জানা মতে একাধিক বিশ্ববিদ্যালয়ে IER নামে একটা ডিপার্টমেন্ট আছে, যারা মূলত গবেষণা করে শিক্ষা নিয়ে। তাহলে গভর্নমেন্ট যদি বলতো যে তোমাদেরকে আমি 6 মাস সময় দিলাম, তুমি আসলে আমাকে একটা রূপরেখা দাও, 4টা বিশ্ববিদ্যালয়ের 4টা ডিপার্টমেন্টকে সে যদি বলতো আমাকে রূপরেখা দাও, এই নিউ নর্মাল সিচুয়েশনে আমার শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে, আমি কিভাবে করে আবার আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা নেটওয়ার্কের বাইরে আছে, যারা নাগরিক সুবিধা ঠিকঠাক মতো পাচ্ছেন, তাদেরকে কিভাবে আমি শিক্ষা কার্যক্রমের ভিতরে যুক্ত করব, তুমি আমাকে এই ধারণাটা দাও। তাহলে আমরা বুঝতাম যে না, আসলে গভর্নমেন্ট ন্যূনতম একটা গবেষণার মধ্য দিয়ে একটা গবেষণালব্ধ জ্ঞান সে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কি হয়, যখন আমরা কোনো একটা বিশেষ সিচুয়েশনে পড়ি, আমাদের কয়েকজন কর্তা ব্যক্তি বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশ চলে যায়, 4-5 দিন ঘুরে এসে বলে এই কাজটা করো, ওখানে দেখে আসছে, এটাই ভাবে চলে। এই জ্ঞান তারা কোথায় পায় আসলে আমার জানা নেই। তো যেটা বলছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা সত্যিকার অর্থে চালু রাখতে পারতাম, আমি আগের বার বলছিলাম যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কথা, আলিফ ভাইয়ের বক্তব্যের পরে আমি খুব গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের কথাটাই বলতে চাই। আমরা যদি বিশ্ববিদ্যালয়টাকে কন্টিনিউ করতে পারতাম, আমি আমার বিশ্ববিদ্যালয়গুলোতে লোক প্রশাসন নামে একটা বিভাগ আছে, আমি তাকে বলতাম যে ভাই, আমি বারবার চেষ্টা করছি কিন্তু কোনো সফল লকডাউন আমার পক্ষে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, এর পেছনে আসলে কারণটা কি, কিভাবে আমি জনগণকে লকডাউনের ভিতরে রাখতে পারবো, এই সম্পর্কে তুমি আমার একটা থিসিস দাও। গভর্নমেন্ট তো চাইলে এটা পারতো। বাদ দিলাম, শুধুমাত্র যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই মহামারী কালে জনগণের কোনো কাজে আসে নাই। কি ভয়ানক ব্যাপার একটু খেয়াল করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি তারা কোভিড টেস্ট করবে। জি ভাই, আপনার জ্ঞানের পরিধিটা অত্যন্ত ন্যূনতম আছে, আমি বলতে চাচ্ছি। শুভ ভাই, শুভ ভাই, আপনি আদৌ ভালো করে কোনো খোঁজ খবর নেন কিনা আমার আসলে জানা নাই। না, দেখুন উনি সাগর ভাই, এইভাবে তো আলাপের মাঝখান থেকে থামিয়ে কথা বললে হবে না। আলিফ, আমি আপনার কাছে আসছি, কিন্তু আপনারা একে অপরের প্রতি সম্মান রেখে কথা
আমার আলিফ না, আলিফ আমি ডেফিনেটলি আমি করুন কে কতটুকু জানে না জানে এই বিতর্কে যাওয়ার দরকার নেই। আপনি শুধু স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে আপনি সেটা করতে জি পারেন। আমি জি যদি জি জানি উত্তর আপনি দিব, কি না জানলে বলবো আপনি আমি কি জানি জি না। জি 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 প্লিজ, আপনি কি জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর, এই তিনটা মেডিকেল কলেজে মোট 8টি পিসিআর মেশিন দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এখন আপনি একটু আগে বললেন যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় এই করোনাকালীন সময়ে কোনো হাত দেয়নি বা কোনো সহযোগিতা করেনি। আপনি আসলে সরাসরি আসলে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রটাকে টোটালি একটা একটা আন্ডারগ্রেড করে ফেলেছেন। আমি জানি না, আপনি শুধু বলছেন, আমি শুধু জানেন এই একটা কথা, এটা শুধু আমি আমার বিশ্ববিদ্যালয় বলে বললাম যে আমার বিশ্ববিদ্যালয়ে কয়টা পিসিআর মেশিন কোথায় দিয়েছে এবং কতজন গবেষক এখানে মাইক্রোবায়োলজিস্ট আমার বিশ্ববিদ্যালয় থেকে কাজ করছেন। ঠিক আছে, আপনার হয়তো বা এই সম্পর্কে একটা স্পষ্ট জ্ঞান নিয়ে কিন্তু আপনার কথাটা বলা উচিত ছিল। এত বড় প্ল্যাটফর্মে এসে আপনি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়কে কথা বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে আপনি ডাউন করছেন, সেটা কিন্তু ইয়া না। আপনি বললেন যে আপনি শুধুমাত্র জানেন একটাই, কেন ভাই আপনি সম্পূর্ণ জেনে এসে কথা বলেন? অবশ্যই আপনার বলা উচিত ছিল, তাই না? আচ্ছা আপনি এত বড় একটা প্ল্যাটফর্মে আলিফ আছেন। ভাই আপনার কথা আমি বুঝতে পারছি মনে হ্যাঁ হয়। জি আমি আমার দেখেন ছটফটানির সমস্যা কোথায়, বক্তব্য শেষ করতে না দিলে সমস্যা যেটা হয়, আমি আসলে কি বলতে চাচ্ছি সেটা না বুঝে আপনি যুক্তি খণ্ডনে লেগে পড়েন। ফলে হয় কি, আপনি আসলে কোন না যুক্তিটা না খণ্ডন আপনি করতেছেন। না না না। শেষ না, করি ঠিক আছে আলিফ হ্যাঁ আলিফ হ্যাঁ আমি। আলিফ অবশ্যই আলিফ জি কাউন্টার আলিফ কাউন্টার আপনার কাছে দেওয়ার। আসছি। আলিফ আপনার আপনার এটা বুঝতে পেরেছি। শুভ আপনি বলুন দয়া করে, যে সে যেটা হ্যাঁ, বলেছেন। তো এরপরে তারা একটা বড় সময় তাদের টেস্ট বন্ধ ছিল। এরপরে আপনারা জানেন যে তারা করোনার বেশ কয়েকটা আপনার জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু বিশ্ববিদ্যালয়। আমরা আমরা এখন এই যে করোনার আবিষ্কার নিয়ে কথা আমি না বলে যদি ফিরতেছি, না আপনার আমি পয়েন্টে আসি, আমি আমরা শিক্ষা আমি প্রতিষ্ঠান ফিরতেছি, জি, আমার একটা মিনিট সময় দিবেন, একটা মিনিট সময় দিবেন, আমি আমরা অনুষ্ঠান ফিরছি। প্রায় শেষের পথে জি। হ্যাঁ, আমি এক মিনিটে ফিরতেছি। এখন এরপরে তারা যখন করোনা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করলো, আপনারা জানেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, উনি গরুর খুরা রোগের ভ্যাকসিনের আবিষ্কারক। এটাও আরএনএ ভাইরাস, করোনাও আরএনএ ভাইরাস। তো উনি বলছিলেন যে আসলে ওনারা কোভিড এর ভ্যাকসিন নিয়ে গবেষণা করবেন। আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়গুলো ভূমিকা কাজটা জাস্ট শুরু করছে, এবং তারা ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে আপনার একটা প্রচন্ড ক্ষুধা তাদের ছিল, তারা যে BSL-3 মানে ল্যাবের জন্য কথা বলছিল, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। যদি আমার এটা কন্টিনিউ করতে পারতাম, আমি যদি বিশ্ববিদ্যালয়গুলোকে এই সুবিধা আসলে দিতে পারতাম, তাহলে এরকম হতে পারতো হয়তো সেরাম থেকে আমাকে ভ্যাকসিন কিনতে হচ্ছে না। এই ব্যাপারটা কথা আমি শেষ করতে যাচ্ছিলাম, তার মাঝখানে আলিফ ভাই ঢুকলেন আর কি। তো যেটা বলতেছি, আপনার ভ্যাকসিনটা অনিশ্চিত, সেটা বেক্সিমকো গ্রুপের চাপের কারণেই হোক বা ইন্ডিয়া না দিক, যে কারণেই হোক, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আপনি পাচ্ছেন না। চীন এবং রাশিয়ার সঙ্গে আপনি কথা বলছেন, আমরা শুনছি যে আমেরিকার সঙ্গেও কথা হচ্ছে ভ্যাকসিন আনার জন্য, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে 1-2-1.5 বছরের ভিতর আসলে আমাদের এই 18 কোটি জনগোষ্ঠীকে আসলে ভ্যাকসিনেশনের মধ্যে আনা সম্ভব হবে না। তাহলে এতদিন পর্যন্ত আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবো? তাহলে আমরা বলতেছি যে যেহেতু সবকিছু চালাচ্ছেন আপনি, তাহলে আপনি একটু মাথা খাটান না, আসলে আমার শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমি কিভাবে স্বাভাবিক করতে পারি। যেহেতু ডিজিটালাইজেশন বলতেছি আমরা শিক্ষা ব্যবস্থা, সেটা আমার দেশে সম্ভব না, তার অবকাঠামোগত কারণেই। আপনার কথা শুনতে তাহলে কোন বুঝতে পেরেছি। আমি আলিফ আপনার কাছে যাচ্ছি। আলিফ, সারা পৃথিবীতে এখন সবকিছু, সব প্রতিষ্ঠান, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ওপেন করছে, তবে সেই স্বাস্থ্য সুরক্ষা রেখে এবং পসিবল, এবং বড় বড় বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে হ্যাঁ শুধু মাস্ক দেখা যাচ্ছে যে পরে এবং হাত ধুয়ে মোটামুটি এই ধরনের ভাইরাস আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়, এবং এটা করতে হবে। কারণ হলো, আপনি ভালো করে জানেন শিক্ষা যেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট, জীবনে ইম্পর্টেন্ট, একটা আরেকটার সাথে খুবই যুক্ত। তো সেখানে আপনি শুধুমাত্র সবকিছু ওপেন করে দিচ্ছেন এবং সবাইকে জীবন, আপনি যদি বলেন যে সবাইকে ছেড়ে দিলে জীবনের আশঙ্কা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি অন্যদেরকে ছেড়ে দিচ্ছেন, সেখানে জীবনের আশঙ্কা করছেন না। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কেন? এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডেফিনেটলি অনেক অর্গানাইজড ওয়েতে কিন্তু এটা করা সম্ভব। সেখানে কেন শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে সরকার এই একটা বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে? কারণ আপনি শিক্ষা ব্যবস্থাটা অবশ্যই আমরা দেখেছি, আমরা প্রথম দিকে শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু বন্ধ করেও দেখেছি, কিন্তু কোনোভাবে যে বড় ধরনের উপকার হচ্ছে তা না। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা যে সবকিছুর বিবেচনা অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে এবং অর্গানাইজড ওয়েতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়া সম্ভব বলে মনে করেন কিনা? দেখুন দেখুন আজকে আমাদের যা আলোচনা হয়েছে তার আলোচনার ম্যাক্সিমামটাই ছিল হচ্ছে সরকার কি করলো, কে কি আবিষ্কার করেছে, বিদেশে কি হচ্ছে, কিন্তু ওনারা কোনো জায়গায় বলেননি যে কোন
ওনারা খুলতে চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান, কি কি বিষয়ের উপর মেজারমেন্ট করে বা কি কি বিষয় পদক্ষেপ নিলে তারা আসলে একটি সঠিক উপায়ে সকলের স্বাস্থ্য সুরক্ষা রেখে, আসলে দেখুন আমরা চাই বিশ্ববিদ্যালয় খুলুক, শিক্ষা প্রতিষ্ঠান খুলুক, কিন্তু স্বাস্থ্যবিধিটা নিশ্চিত করে, যে জায়গায় আলিফ আমাদের ভাই, আপনি কি স্বাস্থ্যবিধিটা রুটম্যাপের কথা বলছেন? আপনি কি রুটম্যাপের কথা পুরোপুরি বলছেন? যে একটু জানতে পুরোপুরি চাচ্ছি পুরোপুরি রুটম্যাপের কথা। আপনার কাছে আসছি, তাকে বলতে দিন, আসছি। আপনি একটু পরে বলুন, সে বলুক। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, ওনারা কোনো জায়গায় কিন্তু ওনারা বলেননি যে আসলে কিভাবে তারা বিশ্ববিদ্যালয় বা স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে যে জায়গায় আপনার সকলের একটি ভালো মতো সুরক্ষা থাকবে। এখন একটু আমি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ের কথা বা কনটেক্সট যদি চিন্তা করি, একটি হলে অনেক লোক গাদাগাদি করে থাকে, বিশ্ববিদ্যালয় খুলে দিলে এটার সিকিউরিটি ইনশিওর কে করবে? টপিক নাম্বার 1। সেকেন্ড টপিক, যদি বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো সামহাও যদি এই করোনাটা ছড়িয়ে যায়, তাহলে আমাদের কি সেই আপনি ক্যাপাবিলিটি আছে? বিশ্ববিদ্যালয়ের কথা আমাদের বারবার আমাদের কি আনছেন কেন? না আলিফ, না আমি আপনাকে জাস্ট একটু না না না, কেন বিশ্ববিদ্যালয়ের আপনি কথা বলছি স্কুলের এটা কথা আমাকে বলছেন, বলতে হবে। হাই না না, স্কুলের কথা বলছেন না কেন? উচ্চ বিদ্যালয় না, বা আপনি কারণ কলেজের কারণ 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 আমি আবাসিক বলি বিহীন কারণ, অনাবাসিকের কথা হ্যাঁ, বলছেন না কেন? হুম। না, কারণ হচ্ছে আমি বলি আবাসিক, আপনার অনাবাসিক এবং আবাসিক দুটোরই কিন্তু আপনার সেম, আপনার কি বলবো, একদম ক্ষতি, মানে সেম আপনার মানে আপনি তো বলতে সেম যাচ্ছেন যে আবাসিক হলে সম্মুখীন। সেখানে একসাথে থাকবে, সেখানে করোনা না 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 ছড়াবে, একজনের কাছাকাছি না না, আরেকজন। আমি বলি হ্যাঁ, আপনাকে, এখন দেখুন, সেক্ষেত্রে আমি অনাবাসিক আগে বা বলি, স্কুল কলেজ হ্যাঁ, যারা আমি হ্যাঁ, স্কুল কলেজ আমি আগেও বলেছি, যেমন স্কুল কলেজে আপনি দেখুন প্রাইমারি, সরকারি যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেই প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু একসাথে অনেকে গাদাগাদি করে বসে, এবং আমরা জানি যে আমাদের অনেক স্কুল এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অবকাঠামোগত ঠিক নেই। আচ্ছা, এটা যদি আপনি আমরা আপনি আলিফ, আমি হ্যাঁ, অবাক হচ্ছি। আপনি সরকারকে অবশ্যই ডেফিনেটলি আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনি সরকারকে এখানে ডেফিনেটলি আপনি এই দায় থেকে মুক্ত রাখতে চাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি, যদিও এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, তারপরে আমি বলছি, আপনি সেখানে কেন বলছেন না যে সরকার এই যে ঈদের আগে যেভাবে আমরা দেখেছি যে বড় বড় স্টিমার করে লঞ্চ করে হাজার হাজার মানুষ আপনার তাদের নিজের বাড়িতে গেছে, গ্রামাঞ্চলে গেছে ঈদ করতে, আবারও একইভাবে আসছে, এবং এখনো মার্কেটে যদি যান সব জায়গাতে আমি দেখছি গাদাগাদি অবস্থা চলছে। সেখানে কেন আপনারা সরকারের মানে সরকারের এই যে আপনার ব্যবস্থাপনার যে একটা অব্যবস্থাপনার দৃষ্টান্ত রাখছে সরকার বাইরে দৃশ্যমান, সেখানে আপনারা তো কোনো কথা বলছেন না। শুধুমাত্র কেন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনি বলছেন? দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা আসে তাদের কিন্তু আসলে আপনার জীবিকা নির্বাহের জন্য কোনো কিছু কিন্তু আপনার এক্সট্রা কারিকুলাম করতে হয় না, তারা শুধু শিক্ষা তাহলে গ্রহণ ওই করার জন্য আসে। ব্যবস্থাপনার ক্ষেত্রে হ্যাঁ, আপনি কি সুন্দর করে ছোট্ট হ্যাঁ, একটা মন্তব্য করবেন যে সরকার সঠিক জায়গাতে আছে? হ্যাঁ, এই যে অন্যান্য উদাহরণগুলি দিলাম, হুম, না, সেখানে কি আমি সরকারের বলি কোনো করণীয় আছে? সরকার বা আপনি সরকার কিন্তু কি ব্যর্থ আলোচনার, ওটা করতে? আপনি হ্যাঁ, আপনি আলোচনার প্রথমে একটি ওয়ার্ড বলেছিলেন, একটি কথা, একটি লাইন বলেছিলেন, যে জায়গায় আপনি কিন্তু বলে গিয়েছেন সুন্দর করে যে সরকার চেষ্টা করছে কিন্তু সব জায়গায় আসলে সে সফল হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র। ওইটাকে আপনি হ্যাঁ, ব্যক্তিগতভাবে যেভাবে ডিফাইন হ্যাঁ, করছেন, এই এই শুধুমাত্র হ্যাঁ, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনি ওই হ্যাঁ, জায়গাটাকে শিক্ষা আপনার কাছ থেকে প্রতিষ্ঠানে আমি একটা ওয়ার্ডে একটু জানতে চাই। সরকার কি সেগুলো কি সেইসব ব্যবস্থাপনা কি সরকার আপনি মনে করেন সফল? সরকার, আমি বলি সরকার যেহেতু সফল, সরকার যে জায়গাটায় সফল সেই জায়গাটায় আমি কিন্তু আমি সরকার চেষ্টা ওইখানে করে। আমি আপনাকে জাস্ট একটা আপনি যেভাবে চাচ্ছেন হুম, যে হুম, সরকারকে সাধারণ মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই সিরিয়াস হতে হবে, কিন্তু একইভাবে এই যে সরকার মানে লঞ্চ স্টিমারে মানুষ যে 100 জনের জায়গাতে 1000 জন গেল, আমি যেটা মানে ছবিতে এরকম মনে হয়েছে, সেখানে ব্যবস্থাপনার যে একটা বড় ধরনের আমরা দেখেছি বিপর্যয় দেখলাম আমরা, সেটাকে আপনি মনে করেন সরকারের ব্যর্থতা কি সফলতা, এক কথায়? অবশ্যই সরকারের এটা ব্যর্থতা, আমি বলবো সরকারের ব্যর্থতা, কিন্তু সরকার যে জায়গায় সফল, আমি বলি সরকার যে জায়গাটায় সফল, আমি এখানে সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলতে আসিনি, আমি আসলে এখানে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান, আমার সাধারণ শিক্ষার্থী, মানে সেটা আমরা সরকার যেভাবে পক্ষে আছি। যায়, মানে সরকার যেদিকে যেভাবে রেখেছে সেটা সরকার পক্ষে যায়, আপনি সেই যুক্তিটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন বা সেটার পক্ষে কথা বলছেন, না ব্যাপারটা না এরকম, না তাই না, না? আসলে দেখুন আপনি আমি বলি, অন্যায় নয়, আজকে আপনি আপনার চোখে আজকে মনে হয়েছে সেটা হুম, সঠিক, আপনি তো অন্যায় করছেন না। হ্যাঁ, সরকার যেটা করছে না না, অবশ্যই আমরাও পারতাম যদি সবকিছুকে ওইভাবে মেনটেন করতে পারতো, কিন্তু ওদের মেনটেন কথা করতে পারতাম, হ্যাঁ। অন্যরকম। জি, জি, আমি বলি এখন আপনি অনলাইন প্রসেস বা যেকোনো মাধ্যমে, আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনার টিভি অ্যাভেলেবেল আছে, বর্তমানে আপাতত আছে। আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার আপনার স্কুল পর্যায়ে এবং কলেজ প্রত্যেকটি পর্যায়ে জায়গায় আপনার টিভি অ্যাভেলেবল আছে, আপনার এই তথ্যটা ভুল। আলিফ, আপনার এই তথ্যগুলো ভুল। বাংলাদেশ টেলিভিশন থেকে আমরা দেখেছি যে ক্লাস মাধ্যমে ক্লাস হয়েছে, আমরা দেখেছি। আমি যদি আজকে আপনাকে বলি যে আজকের আন্দোলনে আপনার ঢাকার প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনগুলো হয়েছে, বাংলাদেশ সরকারের মন্ত্রী মিনিস্টার সবাইকে গণ্ডমূর্খ বলে আপনারা গালিগালাজ করেছেন, এবং আপনাদের কিন্ডার গার্ডেনের বেতন বাকি আছে সে সকল কথাবার্তা আপনারা অনেক জায়গায় তুলে নিয়ে এসেছেন, টিউশনের কথা তুলে নিয়ে এসেছেন। দেখুন, আসলে খুলে দেওয়ার পেছনে শুধুমাত্র যে শিক্ষা এটা না, এখানে একটা বড় রকমের শিক্ষা বাণিজ্য রয়েছে। যেমন হচ্ছে যে অনেকে আপনারা জানেন যে অনেকে ম্যাক্সিমামই হচ্ছে আপনার কোচিং সেন্টার অথবা আপনার
টিউশনিতে যুক্ত রয়েছে। হ্যাঁ, আমি বলি যে আসলে দেখুন টিউশনি থেকে যুক্ত আছে, এটা এটা ভালো কথা। আবার আপনারা বলছেন যে আপনারা এই যে যেমন জিকে সাদিক ভাই দুই দিন আপনার 20 তারিখের যে ডেইলি ক্যাম্পাস থেকে যে আয়োজনটা করেছে সেখানে বলেছিলেন যে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনলাইন ব্যবসার দিকে ঝুঁকে যাচ্ছে। দেখুন আপনি বললেন যে অনলাইন সমস্যা, আপনার এই শিক্ষার্থীগুলো কি করবে? দেখুন ওনারা কিন্তু একজন এন্টারপ্রেনিউর হওয়ার চেষ্টা করছেন। ইভেন আপনার গ্রুপের যে মডারেটর রাইসা আপু, উনি নিজেও কিন্তু একজন এন্টারপ্রেনিউর, উনিও কিন্তু অনলাইনে বিজনেস করেন, এটাও আমরা জানি। ঠিক আছে, এখন আবার আপনারা নিজেরাই করছেন আবার নিজেরাই এর বিপক্ষে দিচ্ছেন, এটা জানি। এখন আমার কিছু কোয়েশ্চেন আমি রেখে যাবো যে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যদি হু হু করে আপনার আক্রান্তের হার শিক্ষার্থীদের কারণে বা শিক্ষার্থীদের মাঝে বেড়ে যায়, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর দাবি জানাচ্ছেন, মানলাম। শিক্ষা প্রতিষ্ঠান আপনি খুলে দিলেন, তাও মানলাম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই আক্রান্ত হয়ে যদি পারিবারিক মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে যদি বাংলাদেশে আবার পুরোটা ছড়িয়ে যায়, তাহলে এই কোন শিক্ষার্থীর আপনি ব্যবস্থা কি নেবেন? আমরা জানি যে নিম্ন মধ্যবিত্ত, আপনি প্রথমে বলে গিয়েছেন নিম্ন মধ্য, একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে কি এই করোনার আইসিইউ বেড ম্যানেজ করা সম্ভব? আইসিইউর কথা বাদই দিলাম, 1 সিলিন্ডার অক্সিজেন ম্যানেজ করা সম্ভব? অবশ্যই না। আচ্ছা, এটার উত্তর হয়তো আপনি দিয়ে যাবেন, আপনি কিভাবে আপনি আপনার প্ল্যান প্রোগ্রাম করছেন আর কি এই বিষয়ে। আমরা যেমন জানি হচ্ছে যে অনেকে, আপনি জিকে সাদিক ভাই বলে গেলেন যে রাজনৈতিক ভাবে আমরা আসলে এতটা অ্যাক্টিভ না হতে চাই না, কিন্তু আমি যতটুকু জানি যে আপনি এর আগে সরকার বিরোধী অনেক কথাবার্তা বলে, বিভিন্ন আপনার একজন প্রয়াত মন্ত্রীর কথা উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আপনি একজন বহিষ্কৃত ছাত্র নেতা, এটাও আমরা জানি। যাই হোক, এইসব বিষয়ে আসলে আমরা না 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 আমি আমি আলোচনা করতে আমি একটু আলোচনা করতে চাচ্ছি আমি না আর কি। অবজেকশন করছি। হ্যাঁ, আলিফ আলিফ ওইসব ব্যক্তিগত ব্যাপার আমরা এখানে হ্যাঁ, আলোচনা আসলে দয়া করে না না please। ব্যক্তিগত না, দেখুন আমি বলি যে প্রশ্নের ওনারা মধ্যে বলে থাকেন, গেলেন যে ক্লাস না হলে, প্রশ্নের না মধ্যে দেখুন থাকেন, যেমন আপনি যেমন হ্যাঁ, সরকারের পক্ষে আপনি অ্যাডভোকেসি করছেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এবং আর অন্যজন সরকারের বিপক্ষে কথা বলবে, এটাও তার হ্যাঁ, সাংবিধানিক অধিকার। না সুতরাং একজনের প্রতি সেটাই, একজনের আমাদের অবশ্যই রেসপেক্ট হ্যাঁ, রাখতে হবে। সরকারের হ্যাঁ, বিরুদ্ধে ক্লাস বলা, না দেখুন কোনো ওনারা, কার্যক্রমের বিরুদ্ধে বলা আর সরকারের হ্যাঁ, বিরুদ্ধে বলতে আপনি যেটাকে মিন করছেন আসলে কথার মধ্যে স্পষ্ট নয়। কারণ হলো সরকারের বিরুদ্ধে বলতে, সরকারের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে বলে এটা সাংবিধানিক ভাবে সিদ্ধ। সুতরাং বলতেই পারে, জি আপনি বলুন। না ওনারা বলেন যে ক্লাস না করার কারণে অনেকে আত্মহত্যা করছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন সাগর তাহলে ভাই, করোনার সাগর করার ভাই আগেও, করোনার শুনতে পাচ্ছেন আমাকে? আগেও জি জি, কিন্তু আপনি শেষ কথা বলবেন। আমি না শুনেন, করোনার, শুনেন আমি একটু বলি। আপনি তাকে যে সময়টা দিচ্ছেন আমার কিন্তু তার হ্যাঁ থেকে হ্যাঁ, একটু বেশি আপনাকে সময় লাগবে। আপনি শেষ কথাই বলবেন, জি, আলিফ। হ্যাঁ, যে দেখুন ওনারা বলেছেন যে ক্লাস ক্লাস করার সময়, ক্লাস ক্লাস বন্ধ আপনি থাকার আপনি কারণে শেষ বিশ্ববিদ্যালয়ে এক আত্মহত্যা মিনিট করছেন, আপনি কিন্তু শেষ আমরা যখন শেষ দেখেছি যে এক মিনিটে বলবেন বিশ্ববিদ্যালয়, যে আপনি হ্যাঁ হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ শেষ করতেছি। প্রতিষ্ঠান যে খোলার দাবিটা করা হয়েছে এর শেষ এক মিনিটে আপনি দয়া করে শক্ত একটা উদাহরণ দিন বা আচ্ছা, শক্ত একটা ইয়ে কারণ দিন, দেখান আমাদেরকে। আমরা যদি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা এবং তাদের পারিবারিক নিরাপত্তার কথা চিন্তা করে যদি আপনারা খুলতে পারে, তাহলে খোলা দেওয়া যায়। স্বাস্থ্য বিধি আপনাকে মানতে হবে এবং আপনাকে স্বাস্থ্যের প্রতি আপনাকে একটা নিশ্চয়তা দিতে হবে যে এখন থেকে আর কেউ আক্রান্ত হবে না, এরকম আমরা চাই। না না কারণ না না, একজন এই শিক্ষার্থী জোরে, নিশ্চয়তা সরকার না কি দিবে যে বন্ধ রাখলে কোনো আক্রান্ত কেউ হবে না? এটা সরকার দিবে? না, আমি কি বললাম ভাই, সরকার তো কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, সরকার কন্ট্রোলে না না, রাখার চেষ্টা, কন্ট্রোলে সবকিছু তো রাখতো, আসলে তাহলে মানুষের আপনি কন্ট্রোলে থাকে না। খুললেও তো সরকার কন্ট্রোলে, সরকারি ব্যবস্থাপনা তো সেটা হবে। এক্ষেত্রে সরকার মানে সাধারণ মানুষ গ্যারান্টি এর দিতে পারবে? জন্যই তো আর সরকার না টাইম খুললে নিচ্ছে, যে এর জন্য তো যারা সরকার আক্রান্ত টাইম হচ্ছে নিচ্ছে। সেটার এর কি জন্য কেউ এর জন্য গ্যারান্টি দিতে হ্যাঁ, পারবে? এগুলো তো আসলে না আবেগের কথা, এটা ঠিক না। না না আমি মনে আবেগী করি যে কথা না, আবেগী না খুললেও না যেমন আবেগ সরকারের তত্ত্বাবধানে সবকিছু দেখভাল করা হবে, না খোলা অবস্থা তো সরকার চেষ্টা করছে, সব জায়গাতেই সরকারের দায়িত্ব। সরকার যে হ্যাঁ, শিক্ষার বিরুদ্ধে অবস্থান করছে ব্যাপারটা তা না, কিন্তু সরকারের বর্তমান ব্যবস্থাপনার এটার পক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। আমি মনে করি সব বিবেচনা এতদিন যেমন বন্ধ রাখার ফলে যে খুব বেশি উন্নত হয়েছে আমাদের এই ইয়ের ব্যবস্থা, কারণ আমরা অনেক দেশে উদাহরণ দেখতে পাচ্ছি, যেসব দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যেসব দেশে খোলা আছে, সব বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র নিজেদের সুরক্ষা বজায় রেখে বা একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে সবকিছু চালু করে দেওয়ার একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা সামাজিকভাবে আমরা পেতে পারি এবং অনেক কিছু ইয়ে করা যায়। আমরা যদি শুধুমাত্র বন্ধ রাখার চিন্তা করি তাহলে কতদিন, কারণ আমরা দেখেছি এমন না যে নতুন করে চিন্তা ভাবনা করছি, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এর মধ্যেও কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। তার পক্ষেই এবং বিপক্ষে আমরা আলোচনা করছি। আপনার একটা শক্ত 30 সেকেন্ড আপনি ইয়ে করে আপনার কথা আমি এই পর্যায়ে শেষ করব। এবং জি আমাদের ধন্যবাদ। আমি আপনি হ্যাঁ একটা সেকেন্ড, আমি এই অনুষ্ঠানটি সিরিজ আকারে করব ভাবছি এবং এর মানে এর সিদ্ধান্ত আসা পর্যন্ত ফেস দ্য পিপল অবশ্যই এই প্রসঙ্গটি নিয়ে সিরিজ আকারে কিছুদিন পর পর আমি পরবর্তী আবার ঘোষণা করব, তখন হয়তো আপনারা আরো বিস্তারিত কথা বলতে পারবেন। জি আলী। জি, ধন্যবাদ। তো এখন আমি যে লাস্ট
কথাটা গুলো বলবো সেটা হচ্ছে যে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষা নিশ্চিত করতে হবে এবং আপনাকে এই ক্ষতি পরিচালনা যে আপনার প্ল্যান প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো নিতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার কর্তৃক যে আপনার ফলাগুলো দিচ্ছে আপনার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খুলবে কিভাবে খুলবে না সেগুলো নিশ্চিত করার পরে আমার মনে হয় যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত। না হলে এইভাবে না করলে আপনাকে সুরক্ষা নিশ্চিত না করলে আপনাকে বুঝতে হবে যে এটা মহামারী আরো গণমহামারী আকারে নিবে। কারণ আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর দিকগুলো যদি দেখি, বিশ্ববিদ্যালয়ের অবস্থা তেমন মোটেও ভালো না, আবাসিক হলগুলোর অবস্থা মোটেও ভালো না, এবং বাইরে যারা রয়েছে যে শিশু কোমলমতি শিশুগুলো রয়েছে যারা ভালো করে খেতে জানে না, যারা ভালো করে আপনার নিজের হাত পর্যন্ত ধুতে চান না, তারা আপনার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তারা কি করে আপনার মনে হয় যে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবে? আপনার তো এটা বুঝতে হবে। আমি আপনি মনে করেন যারা তারা এখন স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বর্তমানে যেভাবে আছে ঘরে বা বাইরে, তারা কি স্বাস্থ্যবিধি মেনে চলছে বর্তমানে? তারা অন্তত একটি সেফ জোনে আছে, তার পিতা মাতা বা ফ্যামিলির সাথে কি অন্তত সেফ জোনে আছে, একটু সেফ জোনে আছে, তাই না? একটু সেফ জোনে আছে। সেফ জোন বলতে গেলে হচ্ছে যে না, আপনার দেখুন, আপনার যদি সন্তান থাকতো, আপনি কোভিড সিচুয়েশন আপনি কি করছেন? আপনি তাকে বাইরে যেতে দিচ্ছেন না। কোভিড সিচুয়েশনে আপনি তাকে বাইরে কারোর সাথে খেলে দিচ্ছেন না, শুধুমাত্র আপনি ঘরের মধ্যে তাকে আপনার যে ফ্যামিলি একটা সাপোর্ট, হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি মেন্টালি সাপোর্ট বা ফ্যামিলির সাথে আপনার সময় কাটাতে পারছেন। আপনি নিজে কি গত 1-1.5 বছর বাইরে যাননি? না, অবশ্যই আমি গিয়েছি। আমি শুধুমাত্র আমার কথা বলছি না, আমি আপনি বাইরে কোন ছেলেদেরকে বা শিক্ষার্থীদেরকে রাস্তাঘাটে দেখেননি? আমি দেখেছি আমার বয়সে, কিন্তু যারা ছোট আছে, কর্মতে রয়েছে, হ্যাঁ এটা ঠিক যে আপনার এই মানে মানে এই যে আপনার অ্যাওয়ারনেসটা, এটা আপনার হচ্ছে গ্রামে গঞ্জে বা একদম প্রত্যন্ত অঞ্চল অনেকটা কম, শহরে আপনি কি মনে করেন আমাদের দেশের সচেতন নাগরিক বলতে আমরা কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে সবচেয়ে বেশি মনে করি আর কি? মানে সচেতন বলতে তারা শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ অবস্থাতে তারা অন্যান্য সাধারণ নাগরিক থেকে একটু বেশি সচেতন থাকে। তাহলে আপনি তাদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেভাবে অর্গানাইজড ওয়েতে নিজেদেরকে পরিচালনা করতে পারতো, আপনি মনে করেন তারা এখন ঘরে বা তাদের যে আশপাশে ঘোরাফেরা আমরা সামাজিকভাবে, এটাতে কি তারা খুব বেশি অর্গানাইজড ওয়েতে নিজেদেরকে পরিচালিত করতে পারছে? এবং আমার কাছে মনে হয় এটা যদি খোলা থাকতো, তাদের এই সময়টা আরো বেশি সেফ জোনে থাকা বলে আপনি মনে করেন না, যদি তারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা থাকতো এই সময়গুলোতে? শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে হবে কি করে? আপনি দেখুন, আপনার কলেজে যারা আছে তারা কিন্তু পরিচালনা করবার মতো জায়গা তো আর কিছু হতে পারে না। আপনি বাজারে যান, আপনি অর্গানাইজ, আমি বলি অর্গানাইজ, এটাকে সেফ জোন। উপস্থাপক আর অতিথির মধ্যে বিতর্কের মতো হয়ে যাচ্ছে। যদি আমি জানতে চাচ্ছি, আমি আপনার কাছে যাচ্ছি, আপনি শেষ করবেন না। দেখুন, আপনি যে বলতেছেন যে অর্গানাইজ হবে, অর্গানাইজ ততক্ষণ যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে। এখন দেখুন, অর্গানাইজ 100 জনের মধ্যে 99 জন অর্গানাইজ আছে, একজন কিন্তু অর্গানাইজ হবে না, এটা কিন্তু স্বাভাবিক। সবাই কিন্তু শতভাগ অর্গানাইজ হবে না। এখন একজন আনঅর্গানাইজ যদি আপনার বাইরে থেকে এই ভাইরাসটা নিয়ে আসে, তাহলে আপনার কিন্তু বাকি 99 জনকে আপনি কিন্তু একটা রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন। বিষয়টা আপনাকে বুঝতে হবে। মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি রিস্কি মনে করছেন, কিন্তু বাইরের রিস্কি না, এটাই মনে করছেন আপনি? না, আমি তো বলছি বাইরে থেকে আপনার রিস্ক হয়ে আসছে। আমি তো বলছি যে বাইরে থেকে রিস্ক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, এটা তো অস্বাভাবিক যে আসবে না, অস্বাভাবিক কিন্তু আসবে না, অবশ্যই আসবে। দেখি তো আমি বলছি যে এখন অফ রয়েছে। হ্যাঁ, এটা আপনাকে টোটাল ভাবে বুঝতে হবে যে আপনি যেহেতু বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে অর্গানাইজ থাকবে এবং হবে না, তা না। শিক্ষা প্রতিষ্ঠান থাকে কতক্ষণ? 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, বাকি ঘন্টাগুলো তো আপনার বাইরে থাকে অবশ্যই, তাই না? বাইরে থাকলে কি আপনি বেশি ঝুঁকিপূর্ণ, নাকি যদি তারা অর্গানাইজড ওয়েতে শিক্ষা প্রতিষ্ঠানে ওই সময়টা কাটাতো, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শিক্ষা ব্যবস্থা এবং তারা সুরক্ষা নিয়ে জীবন ব্যবস্থা সবকিছু মিলিয়ে কি ওইটা বেটার, নাকি বাইরে অব্যবস্থাপনার মধ্যে থাকা সেটাকে আপনি মনে করছেন? দেখুন পরিবারের সাথে পরিবারে থাকে না, পরিবারের কথা বাদ দেন, আসলে আমরা বাস্তবে কথা বলতে হবে। বাস্তবের কথাই বলি আমি বলি নিজের, যেমন থাকেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের আপনার বাবা মার আওতাধীন আপনি থাকেন না, কেউ থাকে না, এটা বললাম আপনি বাস্তবে সেটা বলিনি আমি সেটা বলিনি। আমি বললাম যে আপনি যে মানসিক শান্তির কথা বললেন, একজন শিক্ষার্থী বা একজন মানুষ পরিবারের সাথে বা তার বাইরে আপনি যে কথাটা বললেন, সময় কাটিয়ে যতটুকু আপনার মেন্টালি সাপোর্টে থাকে, আপনি কিন্তু কোভিড সিচুয়েশন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে কিন্তু ততটুকু মেন্টালি সাপোর্ট আপনি দিতে পারতেন না। এটা কিন্তু আপনাকে আমি আপনাকে আর রাখতে পারছি না। আপনার জি কে সাদিক, আপনি বলবেন দয়া করে। আপনার কথা শুনে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। সাগর ভাই, আমাকে শুনছেন? শোনা যাচ্ছে, জি বলুন। আচ্ছা, তো আমি প্রথমে বলে নিচ্ছি যে আমার একটু সময়টা বেশি লাগবে, কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে
আলিফ ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হতে পারে। তো আমাকে এগুলি স্পষ্ট করতে হবে। প্রথমত কথা কথা হচ্ছে যে তিনি রুটম্যাপের একটা আলাপ তুলেছেন যে আমরা আসলে কি কি ওয়েতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাচ্ছি বা কি ধরনের। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এক্সাক্ট রুটম্যাপের কথা বলছিলেন কিনা, ওই প্রশ্নের কোনো উত্তর পাইনি। তো এখন কথা হচ্ছে দেখেন, আমরা তো কোনো অথরিটি না, মানে আমরা তো বিশ্ববিদ্যালয়কে পরিচালনার যে অথরিটি সেটা আমরা না। তো আমরা তো রোডম্যাপ দিতে পারবো না, রোডম্যাপটা দেওয়ার কাজ তাদেরকে করতে হবে। আর আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ না বা শিক্ষার্থীরা স্বাস্থ্য বিশেষজ্ঞ না। রোডম্যাপ দেওয়ার কাজটা বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষক বা সেখানে যে পরিচালনার দায়িত্ব রয়েছে তাদেরকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রোডম্যাপ দেওয়ার কাজটা করতে হবে। যখন আমরা মার্চে যখন আন্দোলনটা করলাম তখন কিন্তু সরকার 2 মাস সময় নিল ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য এবং রোডম্যাপের জন্য স্পষ্টতই যেটা, এবং তখন শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য একটা সার্কুলার জারি করলো, কিন্তু সেটা সফল করতে পারেনি। তার অসমন্বয় যে কাজটা প্রথম থেকে শুরু হয়েছিল এটা তারই একটা ফল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হলের আবাসন নিয়ে কথা বলছেন। দেখুন, বাংলাদেশের একমাত্র একটা বিশ্ববিদ্যালয় বাদে আর কোনো বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় না। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুম কালচার রয়েছে এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেক মানুষ এবং সচেতন মানুষ, নাগরিক সমাজ সহ সংবাদ মাধ্যমগুলো সব জায়গা থেকে কিন্তু এই গণরুম কালচারের বিরোধিতা করা হয়। যে গণরুম একেবারে একটা অসুস্থকর একটা জায়গা এবং এখানে থাকার মতো, বসবাস করার মতো অনুপযোগী। আমরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু গণরুমের বিরোধিতা করে আসছে। এই গণরুম দিয়ে যে শুধু কোভিড কালে ক্ষতি হচ্ছে বিষয়টা এমন না, গণরুম দিয়ে ক্ষতিটা সারা বছরই হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে একটা বিষয় হচ্ছে যে তিনি এখন বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম বা কলেজগুলোতে যেভাবে গাদাগাদি করে আসবে বা গ্যাদারিং হবে এর ফলে কোভিড ছড়িয়ে যাবে। তিনি যুক্তি দিয়েছেন। হ্যাঁ, তার যুক্তিটা আমি মানছি বলছি না, তো তর্কের খাতিরে ধরে নিয়ে তাকে একটা যুক্তি তুলছে আমি পাল্টা। সেটা হচ্ছে দেখেন, কিছুদিন আগে মানে মার্চের আগেই জানুয়ারির দিকে সরকারের একটা ঘোষণা আসলো যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম শুরু করবে। আচ্ছা দেখুন, পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য আমার ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলি যে সেখানে আশপাশ অঞ্চলে পুরোপুরি আবাসন ব্যবস্থা নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে 22% শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। 22% শিক্ষার্থী এবং মেসে যারা থাকে, সেই মেসে যারা থাকে তাদেরই জন্য মেসগুলোতে বা বাসাগুলোতে পুরোপুরি আবাসনের ব্যবস্থা হয় না, অনেক ক্ষেত্রে আবাসনের সমস্যা হয়। তো 22% শিক্ষার্থী আবার বাইরে গিয়ে তাদের উপর চাপ দিল। তখন দেখা গেল যে রুমে 2 জন থাকতো সেই রুমে 4 জন, 3 জনের রুমে 6 জন, আর 4 জনের রুমে 8 জন হয়ে গেল। আমরা এটা জরিপ করেছি তখন। এই পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তখন কথা বলেছি, প্রশাসন কোনো সমাধান দিতে পারেনি। তারা আমাদের সমস্যাগুলো মাঠ পর্যায়ে দেখেছে এবং তারা এই বিষয়ে অবগত হয়েছে। তো আপনি যখন বলছেন যে বিশ্ববিদ্যালয় খুলে দিলে গণরুমে গণরুমের ফলে এখানে শিক্ষার্থীদের মাঝখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে যাবে। তো বিশ্ববিদ্যালয় খোলার জন্য বাংলাদেশে আবাসিক থাকে শুধু আমার জানা মতে 1.5 লাখ শিক্ষার্থী থাকে। তো 1.5 লাখ শিক্ষার্থীর জন্য 1.5 লাখ ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের সদিচ্ছা যদি থাকে, প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, তাহলে তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে যে মেডিকেল সেন্টার রয়েছে সেইখানে এবং কলেজে যে শিক্ষার্থীদের যে আইডি কার্ড রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের আওতায় তারা ভ্যাকসিনেশনের প্রক্রিয়াটা শুরু করতে পারতো, কিন্তু তারা করেনি। ভাই আর একটু আপনি বুঝতে চেষ্টা করুন। তো তারপর আরেকটা বলছি যে শিক্ষার্থীদের জীবিকা নিয়ে কথা বলছেন। দেখুন, বাংলাদেশের শিক্ষার্থীরা ওই শ্রমজীবীদের মতো তাদের জীবিকা তাগিদ আছে কিনা, আপনি এই বিষয়ে একটা কথা বলেছেন। তখন দেখেন শ্রমজীবীদের মতো তাগিদ আছে কিনা এটা আপনি তাকায় দেখেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের কত পার্সেন্ট প্রাইভেট টিউশনি বা অন্যান্য মাধ্যম থেকে অর্থ উপার্জন করে চলে। তো আপনি যখন বলছেন যে শিক্ষার্থীদের সাথে জীবিকার তাগিদ নাই, এই তথ্যটা যদি আপনি নিজে যদি ধনী পরিবার সন্তান হয়ে থাকেন এটা হতে পারে, আপনার হয়তো বা নেই, কিন্তু আমার এর সাথে তাগিদ রয়েছে বা অন্যান্য শিক্ষার্থীদের সাথে তাগিদ রয়েছে যে তারা একই সাথে জীবিকা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা থাকা অবস্থায় একই সাথে নিজের জীবিকাটাও তারা অর্জন করে। কিছুটা হলে তারা পরিবারেও অনেকে কন্ট্রিবিউশন দিয়ে থাকে, বা অনেক শিক্ষার্থী রয়েছে যারা পরিবার থেকে 1 পয়সাও নেয় না, নিজেরা প্রাইভেট বা অন্য কোনো মাধ্যম দিয়েই করে থাকে, জীবিকা নির্বাহ করে থাকে। আরেকটা বিষয় আপনি বললেন যে আন্দোলনে গালাগালি হয়েছে। দেখুন ভাই, আমি আপনার কাছে হাত জোড় করছি, কখনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, প্লিজ। ভুল তথ্য দেওয়ার কাউকে চেষ্টা করবেন না, এটা খুবই বিভ্রান্ত ছড়ায়। আমরা যে গুজবের বিরুদ্ধে কথা বলি, এই গুজবটা তো এইভাবেই ছড়ায় ভাই। প্রথম কথা হচ্ছে আজকে আমাদের আন্দোলনটা লাইভ হয়েছে, বিভিন্ন মিডিয়াতে লাইভ হয়েছে। তো আমি আশা করি যে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেখাতে পারবেন না, বা যে কোথাও গালিগালাজ করা হয়েছে সরকারকে বা স্বাস্থ্যমন্ত্রী বা কাউকে,
গালিগালাজ করা হয়েছে, আপনি আমরা ওই একটা বিষয়টা প্রমাণও দেখাতে পারবেন না। ওইগুলিতে আমরা আগে কি করেছেন সেটা বাদ দিয়ে আমি এখন লাস্ট আপনার কাছে 1 মিনিটে শুনতে হ্যাঁ, চাই। আমি ওই যে তার পয়েন্টগুলো শেষ করে দিয়ে আপনার এটা করছি। হ্যাঁ, পয়েন্টসগুলি ঠিক আছে, আপনি এত বেশি মানে পয়েন্টস উপস্থাপন করার প্রয়োজন নেই। আপনি আমাকে বলুন যে আপনাদের পক্ষে মানে বিশ্ববিদ্যালয়গুলি বা স্কুল প্রতিষ্ঠান, স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে আপনার পক্ষে শক্ত অবস্থান, আই মিন শক্ত যুক্তি এতক্ষণ দিয়েছেন। লাস্ট 1 মিনিটে আপনি দয়া করে করুন, এরপর আমরা আরেকদিন আরো সবাইকে নিয়ে সাগর আজকে ভাই, যুক্ত হতে পারেননি। আরেকদিন আমি প্রয়োজনে আমি আলিফ আপনার থাকবেন, প্রশ্নটা বুঝতে পারিনি। আলিফের সাথে প্রয়োজনে আরো একজন থাকবেন যারা বিপক্ষে, খোলার বিপক্ষে আছেন, তাদেরকে নিয়ে আপনাদের পক্ষ থেকে আরো 2 জনকে নিয়ে আর বা 3 জনকে নিয়ে আমি আরেকটি অনুষ্ঠান করব। আজকে সবাই যুক্ত হতে পারেননি। অনুষ্ঠানটি যদিও অনেক সুন্দর যুক্তি উপস্থাপন উভয় পক্ষ থেকে করেছেন, আরেকদিন আমরা আরেক একই বিষয় নিয়ে আলাপ করব। সেদিন হয়তো আরো আচ্ছা, বিস্তারিত বলতে পারবেন। যে কেসাদিক আমি শেষ 1 মিনিট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি খোলার পক্ষে শক্ত কোনো ধরনের যুক্তি যদি থাকে আপনি বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, খোলার পক্ষে শক্ত কোনো যুক্তি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থী, আপনি জরিপ করে দেখুন যে এই শিক্ষার্থীদের জীবনটা কতটা চরম একটা দুর্বিষহ পরিস্থিতি চলে গেছে। এই শিক্ষার্থীরা বাড়িতে যেমন স্বাস্থ্যবিধি মানতে পারছে না, একদিকে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, এবং আমি বলেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিবারের যে সমস্যাটা, সেটাও আমি বলেছি। একদিকে আমাদের চাকরির বয়স চলে যাচ্ছে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। সেজন্য আমরা মনে করি যে আমরা অনেক কনসাস পিপল, আমরা মনে করি আমরা কনসাস পিপল, এবং বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা সেখানে অধিকতর নিরাপদ থাকতে পারবো। কারণ বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাস্থ্যবিধির কথাটা আমরা বলেছি, এবং স্বাস্থ্যবিধি কি করে মেনটেন করা যায় সে বিষয়টাও যদি আমাদের প্রক্রিয়াগতভাবে জানানো হয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় একই সাথে যেমন আমাদের শিক্ষা কার্যক্রম চলবে এবং আমাদের নিরাপত্তাও থাকবে। আরেকটা বিষয় বলতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে করোনা হয়তো আগামী 4-5 বছরের মধ্যেও পুরোপুরি নির্মূল নাও হতে পারে, মানে হবে না। বিষয়টা এরকমই, যেমন কলেরা বা অন্যান্য ভাইরাস গুলো কিন্তু, জিকা ভাইরাস কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নির্মূল হয়নি। তো এখন আমি বলতে চাই যে এই করোনা যদি আগামী 4-5 বছর এইভাবে চলতে থাকে, আমাদের বাংলাদেশে এইভাবে চলতে থাকে, তাহলে কি আমরা এই 4-5 বছর বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে? আমি আরেকটা কথা বলি, দেখুন বাংলাদেশে এ পর্যন্ত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হচ্ছে মাত্র সম্ভবত 3%-এর কাছাকাছি জনসংখ্যা, কি 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে। তো আমাদের এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে আসতে তো আরো 2-3 বছর চলে যাবে। এই যে এই 2-3 বছর যদি আমরা এই পুরো প্রক্রিয়াটা যদি বিশ্ববিদ্যালয়কে বন্ধ রাখি, তাহলে আমরা তো দেখছি পুরো শিক্ষা ব্যবস্থায় ধসে পড়বেন, ধসে তো পড়েছে। এটা থেকে ওভারকাম করার মতো আর কোনো পরিস্থিতি থাকবে না। এই জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে হবে, এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে খুলে দিতে হবে। জি দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হয়েছে। আমার সাথে আলিফ ছিলেন। আলিফ থাকাতে আমি মনে করি যে অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হয়েছে, এবং এই বিতর্ক বলুন বা আলোচনা বলুন, হোয়াট এভার, এটা চলতে থাকবে। এবং আমি মনে করি যে সরকার এই ব্যাপারে কোনো ধরনের চূড়ান্ত অবস্থান না নেওয়া পর্যন্ত আমরা আলোচনা করতে পারি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণ মানুষের জীবন যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি জীবন যখন বেঁচে থাকবে তখন শিক্ষাও তেমনই গুরুত্বপূর্ণ জীবনের জন্য, উভয়টাই জীবনের জন্য। এবং সরকার দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থানে রয়েছে যে না জীবন ভাবতে পারছে শুধুমাত্র, না শিক্ষা। সরকারকে অনেক কিছু ভেবেচিন্তে ব্যবস্থা নিতে হবে। এবং আমি মনে করি যে এখন একটা সিদ্ধান্ত নেবার অবস্থানে এসছে। এখন করোনা ভাইরাস সম্পর্কে আমরা যথেষ্ট অবগত রয়েছি, করোনা ভাইরাসের রকম সম্পর্কে অবগত রয়েছি, এবং এটা কিভাবে মোকাবেলা করা সম্ভব সেটা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আমরা তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে জীবন পরিচালনা করবার জন্য উভয়টাই আমাদের খুবই দরকার। এবং যদি উভয়টাকেই নিয়ে আমরা সামনে এগোতে পারি, তবেই আমাদের একটা সুন্দর বাংলাদেশ এবং সুন্দর মানব পৃথিবী গড়ে উঠতে পারে বলে আমি মনে করি। সুতরাং এই পক্ষে বিপক্ষে বিতর্ক চলতেই থাকবে। আমি আরেকদিন একই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনাদেরকে আহ্বান জানিয়ে ফেসবুক দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, অবশ্যই শেয়ার করবেন। আমার ফেসবুক পিপলের যে পেজ আছে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সাদিক এবং আলিফ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। যারা যুক্ত হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা এই আগামীর অনুষ্ঠানে যুক্ত হবেন সে আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।